হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। তোমরা সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন তোমরা রেজাল্ট হাতে পেয়ে গিয়েছো, আর ক্লাস 11-এর পড়াশোনাও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আশা করি। তো একদম নতুন তোমরা ক্লাস 11-এ উঠেছো এবং অনেকেই অনেক কিছু ভাবছো যে সায়েন্স নেবে কি নেবে না, কমার্স নেবে কি নেবে না, আর্টস নেবে কি নেবে না। অনেকে নিয়ে ফেলেছো আগে থেকেই বা ডিটারমাইন করে ফেলেছো যে আমি সায়েন্স নেব, বা অনেকে ভেবে নিয়েছো যে আমরা আর্টস নেব, কমার্স নেব। তো যারা যারা সায়েন্স নিয়ে ফেলেছো এবং যাদের মাধ্যমিকের নাম্বারও সাফিসিয়েন্ট যে তোমরা সায়েন্স নিতে পারবে বা পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে, এবং যারা তাদের সাবজেক্টের মধ্যে ভাবছো বায়োলজিকে রাখবে, তাদের জন্য আমাদের এই সেশন, তাদের জন্য আমাদের এই ক্লাস। এবং এই ক্লাস তোমাদের সারা বছর চলবে। পুরো ক্লাস 11 জুড়ে আমরা যতজন টিচার আছি সবাই মিলে তোমাদেরকে চেষ্টা করব যাতে পুরো নম্বর পাওয়াতে পারি। এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের তোমাদের প্রতি একটা কমিটমেন্ট, যেটা আমরা সারা বছর পালন করে চলি। তো ওয়েলকাম এভরিওয়ান টু এসওই বাংলা। তোমরা যদি কোনোদিনও আগে এই চ্যানেলের খোঁজ পেয়ে না থাকো, তাহলে এবার খোঁজ পেয়ে গিয়েছো, এখন এই ভিডিও দেখছো, তার মানে তোমরা এই চ্যানেলের খোঁজ পেয়ে গিয়েছো। এবং এই চ্যানেলের একটা মেইন চ্যানেল রয়েছে এসওই বাংলা নামে। তোমরা সেখানে গিয়ে আমাদের একটা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে ক্লাস 11-এর সমস্ত ভিডিও সম্বন্ধে, কিন্তু একটু ইনঅর্গানাইজ আছে সেই জিনিসগুলো। তার জন্যই এই নতুন চ্যানেলে আমরা আবার নতুন করে সমস্ত ভিডিওগুলো আনতে চলেছি। তো তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো আগের ভিডিওগুলোতে, যেখানে স্যার ম্যাডামরা তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছেন, তোমাদের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছেন। আজকে আমরা সরাসরি চলে এসেছি একদম টপিকে। তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে তোমরা যখনই বইটা খুলবে, যে কোনো বই কিনতে পারো, যখনই তোমরা বইটা খুলবে সেখানে প্রথমে আমরা যে চ্যাপ্টারগুলো পড়ি সেগুলো হচ্ছে সিস্টেমেটিক্স, ক্লাসিফিকেশন, ট্যাক্সোনমি, এগুলো। তো এগুলোতে কি বলা হয়? এগুলোতে বলা হয় যে পৃথিবীতে যত ধরনের জীব আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন গ্রুপে ভাগ করি। এবং একবার যখন আমরা ভাগটা করে ফেললাম, তারপরে আমরা সেই সমস্ত জীবদেরকে নিয়ে ডিটেইলসে পড়তে শুরু করি। সেরকমই একটা গ্রুপ সম্বন্ধে আমরা এখানে পড়বো, যার নাম হচ্ছে মনেরা। এবং এই মনেরার মধ্যে অনেক কিছু আছে, অনেক জিনিসপত্র আছে, সমস্ত জিনিসগুলো আমরা একে একে দেখব। তো তোমাদের যাতে অসুবিধে না হয় সেই জন্য দুড়ুম করে এই মনেরার ভিতরে না ঢুকে আমি তোমাদেরকে প্রথমে এমন একটা জিনিস দেখাবো বা এমন একটা জিনিস শেখাবো যেখান থেকে তোমাদের পড়াটা বুঝতে কিন্তু খুব সুবিধে হবে। আর অনেকে আবার কমেন্ট সেকশনে গিয়ে জিজ্ঞাসা করবে, স্যার আপনার নাম কি, আপনি কোথায় কি করেন? তো সেটুকু জানার আমাদের দরকার নেই, শুধু নামটুকু জানলেই হবে। আমার নাম হচ্ছে সাহিল স্যার, তোমাদের আমি সারা বছর ধরে বায়োলজি পড়াবো, ব্যাস এটুকুই যথেষ্ট। কেমন? তো চলো আমরা আজকের টপিকটা শুরু করি। দেখো, প্রথমে আমরা একটা জায়গায় আসি যে পৃথিবীতে যত ধরনের প্রাণী রয়েছে, পৃথিবীতে যত ধরনের উদ্ভিদ রয়েছে, পৃথিবীতে যত ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, মানে যত ধরনের জীব রয়েছে পৃথিবীতে, সমস্ত জীবদেরকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ভাগ করেছেন। তো আমাদের মাঝে মাঝে অসুবিধা হয় যে কোন বিজ্ঞানীর ক্লাসিফিকেশনটা আমরা পড়বো, কারণ সবাই একরকমভাবে পৃথিবীতে বিভিন্ন ধরনের যে জীব আছে তাদেরকে একরকমভাবে ভাগ করেননি। তাই জন্য এখানে এমন একটা স্লাইড আছে, এমন একটা ক্লাসিফিকেশন আছে, যে ক্লাসিফিকেশনটা আমরা মডার্ন ক্লাসিফিকেশন বলে ডাকছি। মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি এই মুহূর্তে পৃথিবীতে যত জীব আছে তাদেরকে যদি আমরা ইন জেনারেল একটা ক্লাসে ভাগ করি, মানে বিভিন্ন ক্লাস বলা ভুল, বিভিন্ন ভাগে ভাগ করি, তাহলে একটা ওভারঅল যে ধারণা সেটা তোমরা এই মুহূর্তে বোর্ডে দেখতে পাচ্ছ। এটাকে আমরা মডার্ন ক্লাসিফিকেশন বলে ডাকছি। তো একটুখানি আমরা মডার্ন ক্লাসিফিকেশন সম্বন্ধে বিশদে আলোচনা করি, কেমন? তাহলে তোমরা সকলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি পড়তে চলেছো, তোমরা কিছুক্ষণ পরে কি পড়তে চলেছো। তো আমরা শুরু করি। প্রথমেই যে টপিকটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে মডার্ন ক্লাসিফিকেশনে পৃথিবীতে যত জীব আছে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি কি সেই ভাগগুলো? প্রথমে আমরা বাঁ দিকে চলে আসি। বাঁ দিকে যদি চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোক্যারিওটস, যাদেরকে আমরা মনেরা নামেও ডাকছি। এবং এটাই তোমরা দেখতে পাবে আমাদের থাম্বনেইলে হেডিং ছিল যে আমরা মনেরা নিয়ে পড়ব। তো প্রোক্যারিওটস মানে কি? প্রোক্যারিওটস মানে হচ্ছে আদি জীব বলে যাদেরকে আমরা চিনি। প্রোক্যারিওটস মানে হচ্ছে কি? আদি জীব। এটা তোমরা আগের ক্লাসে, ছোট ক্লাসেও পড়েছো। মানে পৃথিবীতে যারা আগে এসেছে, আদি জীব, রাইট? অ্যান্ড ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ইউক্যারিওটস। ইউক্যারিওটস এর যদি আমি মানে করি এখানে, তাহলে ইউক্যারিওটস এর মানে হচ্ছে আদর্শ জীব। ঠিক আছে? ইউক্যারিওটস মানে হচ্ছে কি? আদর্শ জীব। তাহলে আদি জীব একদিকে গেল, আদর্শ জীব আরেক দিকে গেল। এরা পরে এসছে, এরা আগে এসেছে। এবার এই যে আগে যারা এসেছে, আদি জীব বা প্রোক্যারিওটস বা মনেরা, এদেরকে যদি আমরা আরো বিভাজিত করি তাহলে আমরা দুটো ভাগে মেইনলি এদের ভাগ করতে পারি।
একটা ভাগকে আমরা ডাকি ইউব্যাকটেরিয়া বলে, একটা ভাগকে আমরা কি ডাকি ইউব্যাকটেরিয়া বলে, আরেকটা ভাগকে আমরা ডাকি আর্কিব্যাকটেরিয়া বলে। একটা ভাগকে ডাকি ইউব্যাকটেরিয়া বলে, আরেকটা ভাগকে ডাকি আর্কিব্যাকটেরিয়া বলে। এবার দেখো যে যত জীব আছে আমি বললাম যে প্রথমে এসেছিল প্রোক্যারিওটসরা বা আদি জীবেরা। আদি জীবকে দুই ভাগে ভাগ করছি, ইউব্যাকটেরিয়া আর আর্কিব্যাকটেরিয়া। এবার যদি প্রশ্ন করি যে এই দুজনের মধ্যে আবার কে আগে এসেছে, তাহলে এর উত্তর হবে প্রথমে এসেছে আর্কিব্যাকটেরিয়া, তারপরে এসেছে ইউব্যাকটেরিয়া। কেমন? এবং মজার কথা হচ্ছে যে পৃথিবীতে যদি এরকম হয় যে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেল এবং পৃথিবী কোনো কারণে ধ্বংসের মুখে চলে আসলো, সেই সময়তে সমস্ত জীব মরে গেলেও প্রচণ্ড উত্তাপ যদি হয় পৃথিবীতে, বা প্রচণ্ড ঠান্ডা হয় বা লবণাক্ত পরিবেশ হয়ে যায়, অন্যান্য সমস্ত জীব মরে গেলেও এই আর্কিব্যাকটেরিয়ারা কিন্তু বেঁচে থাকতে পারে, সেই ক্ষমতা এদের রয়েছে। কিভাবে কি করে আমরা আসবো সেই জায়গায়। কেমন? তাহলে এবার দেখি যে এই যে আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া এই দুই ভাগে আমরা মনে রাখে ভাগ করলাম, আমরা আরও একটু সামনে যাই এবং দেখি যে আরও সামনে এই আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়ার কি কি ভাগ রয়েছে। একটা একটা করে যাই। প্রথমে আর্কিব্যাকটেরিয়া এসেছে বললাম, তাহলে আর্কিব্যাকটেরিয়া সম্বন্ধে আমরা একটুখানি আলোচনা করি, তারপরে আমরা যাব হচ্ছে বাঁ দিকে অর্থাৎ ইউব্যাকটেরিয়াতে। কেমন? তাহলে চলো। আমরা আর্কিব্যাকটেরিয়াতে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটে ভাগ রয়েছে আর্কিব্যাকটেরিয়ার মধ্যে। একজন হচ্ছে মিথানোজেন, একজন হচ্ছে হ্যালোফিলস, আর একজন হচ্ছে থার্মো অ্যাসিডোফিলস। এই তিনটে ভাগ রয়েছে। আমরা এই তিনটে ভাগ সম্বন্ধে একটু পড়ে আসি, তারপরে আবার ঘুরে স্লাইডে আসব এবং বাদবাকি যে জায়গাগুলো আছে সেগুলো এক এক করে পড়তে থাকবো। মজার ব্যাপার হচ্ছে দেখো এই যে পুরো ছকটা তোমরা দেখতে পাচ্ছ না, এই পুরো ছকটা আমাদের পুরো সেমিস্টার 1-এর ফার্স্ট ইউনিট। এই পুরো ছকটা সম্বন্ধে যখন আমরা ডিটেলসে পড়া শেষ করব, তখন তুমি ভাববে যে তোমার একটা পুরো ইউনিট পড়া কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে আমরা স্টার্ট করি আর্কিব্যাকটেরিয়া সম্বন্ধে বিশদে। রাইট? তাহলে চলো শুরু করা যাক। আর্কিব্যাকটেরিয়া হেডিং আছে এবং ডান দিকে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ আর্কিব্যাকটেরিয়ার। তো ওইভাবে ডিটেলসে ছবিটা দেখা পসিবল নয়, কারণ খুব ক্ষুদ্র জীব। তো সাধারণ বৈশিষ্ট্য সমূহ মানে কাদেরকে আমরা আর্কিব্যাকটেরিয়া বলে ডাকবো, বা কি কি বৈশিষ্ট্য থাকবে কোনো একটা জীবের যাতে করে তাকে আমি আর্কিব্যাকটেরিয়া বলে ডাকতে পারি, তো আমি সেগুলো এখানে এক এক করে লিখব। সাধারণ বৈশিষ্ট্য সমূহ, প্রথমেই যেটা আমি বললাম যে পৃথিবীর প্রাচীনতম জীব, কারণ এরা সবার আগে এসেছিল। পৃথিবীর প্রাচীনতম জীব, কারণ সবার আগে এরা পৃথিবীতে এসেছিল, তাই জন্য প্রাচীনতম জীব। রাইট? নেক্সট হচ্ছে এরা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সক্ষম। এরা প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকতে সক্ষম। কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে সেটা আমরা বলবো। থার্ড যে জায়গায় আমরা আসব সেটা হচ্ছে এদের। দেখো তোমরা কোষ পড়বে, ক্লাস 11-এ রয়েছে এবং আগেও তোমরা কোষ পড়েছো। তো তোমরা এটা জানো যে জেনারেলি একটা কোষের বাইরের দিকে কোষ পর্দা থাকে, এবং আমরা যদি প্রাণীদের কথা বাদ দিই তাহলে বাদ বাকিদের ক্ষেত্রে কোষ পর্দার বাইরে একটা কোষ প্রাচীরও থাকে। তো এই যে আর্কিব্যাকটেরিয়ার কথা বলছি, এদেরও কিন্তু কোষ প্রাচীর থাকে। এবার কোষ প্রাচীর নিয়েই কথাটা বলছি এখানে, যে এদের কোষ প্রাচীর থাকে, কিন্তু সমস্যাটা কোথায়? কিন্তু কোষ প্রাচীরে এদের কোষ প্রাচীর থাকে, এটাতে সমস্যা নেই, কিন্তু কোষ প্রাচীরে সেলুলোজ বা পেপটাইডোগ্লাইক্যান, কোষ প্রাচীরে সেলুলোজ বা পেপটাইডোগ্লাইক্যান থাকে না। এবার প্রশ্ন হবে যে ঠিক আছে, তো থাকে না, নাই থাকতে পারে, এটা এমন কি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা পড়তে হবে? এইভাবে পড়তে হবে এই জন্য, কারণ এই যে পয়েন্টটা আমি লিখলাম এটা এদের থাকে না, কিন্তু আমরা দেখব যে এর পরে যারা এসেছে
মানে এই আর্কিব্যাকটেরিয়ার পরে যারা পৃথিবীতে এসেছে তাদের কাছে কিন্তু এই সেলুলোজ বা পেপটাইডোগ্লাইক্যান কোষ প্রাচীরে থাকছে। অর্থাৎ এটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, আমরা পার্থক্য করতে পারি যে কোনটা আর্কিব্যাকটেরিয়া আর কোনটা আর্কিব্যাকটেরিয়ার পরে এসেছে এমন জীব। ওকে, আচ্ছা, এবং লাস্ট পয়েন্ট যেটা তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এদেরকে কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম বলা হয়। এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এবার কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? কারণ এরা পৃথিবীতে অনেক দিন আগে এসেছে। হয়তো ওই সময় অন্যান্য যে জীবগুলো ছিল তারা মারা গিয়েছে, কিন্তু এরা এখনো অবধি পৃথিবীতে টিকে রয়েছে। তোমরা ইভলিউশন বা অভিব্যক্তি চ্যাপ্টারে পড়েছো যে বহু বছর আগে যে সমস্ত জীব পৃথিবীতে এসেছিল এবং এখনো অবধি তারা বেঁচে আছে, অথচ সেই সমস্ত জীবের সমসাময়িক জীবেরা মরে গিয়েছে, তাদেরকে আমরা জীবন্ত জীবাশ্ম বলে ডাকি। সিমিলারলি আর্কিব্যাকটেরিয়াকেও আমরা জীবন্ত জীবাশ্ম বলে ডাকি। ওকে, তো এগুলো হচ্ছে সাধারণ ক্যারেক্টারিস্টিক্স আর্কিব্যাকটেরিয়ার, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা আর্কিব্যাকটেরিয়া। এবার আমরা চলে আসি যে আর্কিব্যাকটেরিয়া কত ধরনের হতে পারে। দেখো, আর্কিব্যাকটেরিয়া মেইনলি এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে 3 ধরনের আর্কিব্যাকটেরিয়া হতে পারে। কি কি সেগুলো? একটাকে আমরা বলছি হ্যালোফাইলস, একটাকে আমরা বলছি হ্যালোফাইলস। একটুখানি আমরা এখানে ক্লাসিফাইয়ের দাগটা টেনে দিই, তাহলে সুবিধা হবে, তাই না? চলো, তাহলে দাগটা টেনে দিলাম। কি হয়ে যাচ্ছে এটা? ঠিক আছে, এটুকুই ঠিক আছে। চলো, তাহলে যেটা আমি বলছিলাম, আর্কিব্যাকটেরিয়াকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি মিথানোজেন, একটাকে বলছি হ্যালোফিলস এবং একটাকে বলছি থার্মোঅ্যাসিডোফিলস, যার ছবিও তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এগুলো মাইক্রোস্কোপিক ছবি, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে তোলা ছবি অনেকগুলো, তো খুব মুশকিল এই ছবিগুলো তোলা। ওকে, সায়েন্টিস্টরাই ছবিগুলো তুলেছেন ল্যাবে। দেখো, প্রথমে আমরা মিথানোজেন্সকে নিয়ে কথা বলবো, এবং মিথানোজেন্সকে নিয়ে কথা বলতে যাওয়ার আগে আমরা এখানে একটা সেগ্রিগেশন করে নিই, যাতে করে আমাদের ওই পারে জিনিসটা না চলে যায়, আমাদের যাতে লিখতে সুবিধা হয়, তাই না? চলো, আমরা এখানে একটা সেগ্রিগেশন করে নিলাম। হ্যাঁ, তো মিথানোজেন সম্বন্ধে আমরা বলতে গেলে বলবো যে মিথানোজেন হচ্ছে এমন একটা আর্কিব্যাকটেরিয়া যার নামেই একটা মিথেন কথা আছে। এবার এই মিথেন কথাটা কেন আছে? কারণ এরা হচ্ছে অবায়ুজীবী, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে এরা নিজেদের খাবার দাবারের বিপাক ঘটায়। এবং যখন এরা এই মিথানোজেনরা যখন অক্সিজেনের অনুপস্থিতিতে নিজেদের খাবারগুলো খাচ্ছে এবং সেইগুলোকে ভাঙছে, তখন এরা মিথেন গ্যাস উৎপাদন করছে। সেখান থেকে এদের নাম এসছে মিথানোজেন। তাহলে আমরা এখানে যদি ছোট্ট করে লিখে দিই, কি লিখবো এখানে ছোট্ট করে? যে এরা, প্রথমে তো লিখবো এরা হচ্ছে অবায়ুজীবী। এরা হচ্ছে অবায়ুজীবী, অর্থাৎ অক্সিজেনের সাহায্য ছাড়াই খাবারটাকে ভাঙে। তারপরে আমি লিখব যে বিপাকের সময় মানে খাবারগুলোকে ভাঙার সময়, বিপাকের সময় এরা উপজাত পদার্থ, বিপাকের সময় এরা উপজাত পদার্থ হিসেবে কি উৎপন্ন করছে বললাম? মিথেন উৎপন্ন করছে, তাই না? তাই জন্য তো এদের নাম হচ্ছে মিথানোজেন। তাহলে উপজাত পদার্থ হিসেবে কি উৎপন্ন করছে? মিথেন। মিথেনের সংকেত কি তোমরা সকলেই জানো? CH4 মিথেন উৎপন্ন করে। এইখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে যে মিথানোজেনরা কি উৎপন্ন করে বিপাকের সময়? মিথেন। গেল, খুব ইজি। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে এখানে যে এই যে মিথানোজেন্সগুলো, তারা মেইনলি গবাদি পশুদের যে পাকস্থলী থাকে, সেই গবাদি পশুদের পাকস্থলীতে থাকে এরা, এবং গবাদি পশুদের পাকস্থলীতে খাবারটাকে ভাঙতে সাহায্য করে। তাহলে সেটা আমাদের একদম লাস্ট পয়েন্ট, যে এরা গবাদি পশুদের পাকস্থলীতে অবস্থান করে। গবাদি পশুদের পাকস্থলীতে
অবস্থান করে। এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে যে গবাদি পশুদের পাকস্থলিতে কি ধরনের আর্কিব্যাকটেরিয়া পাওয়া যায়। আমরা অবশ্যই এমসিকিউ করব প্রত্যেকটা, কিন্তু টপিকটা শেষ হওয়ার পর। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে এক্সাম্পলে। এক্সাম্পল বলতে চাইছি, আচ্ছা এক্সাম্পলটা নিচে না লিখে আমরা ওপরে লিখি, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। এক্সাম্পলটা আমরা এখানে লিখি, মিথানোজেন্সের এক্সাম্পল। মিথানোজেনের এক্সাম্পল কি? খুবই সোজা। মিথানোজেনের এক্সাম্পল খুবই সোজা, মিথানো ব্যাকটেরিয়াম, খুব সোজা। মিথানো ব্যাকটেরিয়াম, দেখো মিথেন কথাটা আছে মিথানো ব্যাকটেরিয়ামের মধ্যে, এখানে আমি এক্সাম্পলটা লিখছি মিথানো ব্যাকটেরিয়াম, মিথানো ব্যাকটেরিয়াম, তাই না? খুবই সোজা, কারণ এই যে মিথানোজেন্স তার মধ্যেই মিথ কথাটা আছে, আর ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়াম চলে আসলো, হয়ে গেল। তাহলে আমাদের এই জিনিসগুলো মিথানোজেনের খুব উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তার সাথে সাথে আরও একটা, যেটা আমরা গৃহপালিত পশুদের কথা তো বললাম, গবাদি পশুদের কথা তো বললাম, আরও একটা জায়গায় আমরা এই মিথানোজেনদের ইউজ করতে পারি, সেটা হচ্ছে গোবর গ্যাস উৎপাদনে। গোবর গ্যাস বলতে মিথেনের কথাই বোঝানো হচ্ছে। তো গোবর গ্যাস প্লান্টে এই ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, ওকে। তাহলে অনেকগুলো পয়েন্টস দেখলাম আমরা এখানে, 3টে মেইন পয়েন্টস এবং তার সঙ্গে একটা ছোট্ট পয়েন্ট, যে কোনোটাই এমসিকিউ আসতে পারে। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে হ্যালোফাইলসে। হ্যালোফাইলসের ব্যাপারটা কি দেখো, হ্যালোফাইলসের ব্যাপারটা হচ্ছে, তোমরা হ্যালোফাইটস নাম শুনে থাকবে, অনেকে যারা সুন্দরবনে ঘুরতে গিয়েছো তারা লবণাম্ব উদ্ভিদের নাম জেনে থাকবে। তো হ্যালোফাইলস কথাটা লবণের সঙ্গে যুক্ত, হ্যালোফাইট মানে লবণাম্ব উদ্ভিদ। সিমিলারলি হ্যালোফাইলস সেই সমস্ত আর্কিব্যাকটেরিয়াকে বলা হয় যারা লবণাক্ত পরিবেশে থাকে। এটাই কিন্তু এদের চেনার একমাত্র উপায় এবং অন্যতম প্রধান বৈশিষ্ট্যও বটে। তাহলে আমরা যদি এখানে এবার ক্যারেক্টারিস্টিক্স ফিচার লিখি হ্যালোফাইলসের, তাহলে কি লিখব? আমরা এখানে লিখব যে অতিরিক্ত লবণাক্ত পরিবেশে বসবাস করে, অতিরিক্ত লবণাক্ত পরিবেশে বসবাস করে। এবার মেইনলি এই যে অতিরিক্ত লবণাক্ত পরিবেশে এরা বসবাস করে, এবার অতিরিক্ত লবণ কোথায় থাকতে পারে? সাধারণত আমাদের চারপাশে যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে খুব একটা বেশি লবণ থাকে না। আমরা বলি যে সেইখানেই বেশি লবণ থাকে যেটা সমুদ্র তীরবর্তী অঞ্চলে হয়, বা আমরা যেরকম সুন্দরবনের কথা বলি, যে সুন্দরবনের যে জল আছে ওই জায়গাটাতে প্রচুর লবণ পাওয়া যায়। তো সেই রকম জায়গায় এরা বসবাস করে। এবার যদি অতিরিক্ত লবণাক্ত জায়গায় এরা বসবাস করে, তার মানে আমরা বলতে পারি কাইন্ড অফ যে সমুদ্র তীরবর্তী অঞ্চলে এরা বসবাস করে মেইনলি। এবং যেহেতু সমুদ্রের তীরবর্তী অঞ্চলের আশপাশটাতে খুব একটা মানে সেরকম খুব বেশি গাছপালা থাকে না, বা সেরকম খুব একটা বেশি অ্যানিমালসদেরও দেখা যায় না, তার মানে সেখানটা ফাঁকা হওয়ার কারণে সেখানে সূর্যের আলো খুব বেশি পরিমাণে পড়ে। আর এই যে এত বেশি পরিমাণে সূর্যের আলো পড়ছে, তাহলে সূর্যের যে রশ্মি আছে সেই সূর্যের রশ্মির কারণে এদের ক্ষতি হতে পারে। এরা তো ছোট্ট একটু জীব, তো সূর্যের এত পরিমাণ রশ্মি ডাইরেক্টলি এদের উপরে পড়লে এদের ক্ষতি হতে পারে। তাই জন্য সেই ক্ষতিকর সূর্যের রশ্মির হাত থেকে এরা বাঁচতে একটা রঞ্জক পদার্থ এদের মধ্যে আছে, যারা সূর্যের যে রশ্মিটা আসছে সেটাকে ক্যাচ করে নেয় এবং সেটাকে মানে নালিফাই করে দেয়, যাতে করে আমাদের এই হ্যালোফাইলসদের কোনো ক্ষতি না হয়। তাহলে সেটাও আমরা আরেকটা পয়েন্ট লিখি যে কোন রঞ্জক আছে এদের কাছে। তাহলে দেখো, সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে বাঁচার জন্যে, সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে বাঁচার জন্যে এদের কাছে যে নামটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, এবার লিখছি ক্যারোটিনয়েড। এটা উদ্ভিদের ক্ষেত্রেও থাকে, আবার এই আর্কিব্যাকটেরিয়াদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে। ক্যারোটিনয়েড, এটাও তোমাদের এমসিকিউ আসতে পারে, ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে। হয়ে গেল। তাহলে এর আলাদা স্টাইল বাঁচার, আবার
থার্ড আমরা যাকে দেখবো তার নাম হচ্ছে থার্মো অ্যাসিডোফাইলস। এবার এই যে থার্মো কথাটার মানে কি? থার্মো কথাটার মানেই হচ্ছে টেম্পারেচার বা হিট, থার্মাস বলি না আমরা, তাহলে হিট বা টেম্পারেচার বা তাপ। তার মানে এই যে থার্মো অ্যাসিডোফিলস যারা, তারা অতিরিক্ত তাপমাত্রা যেখানে আছে তেমন জায়গায় বসবাস করবে। তাহলে এই থার্মো অ্যাসিডোফাইলসগুলো অতিরিক্ত তাপমাত্রায় যদি বসবাস করে, মানে প্রচণ্ড টেম্পারেচার যেখানে, শুধুমাত্র সূর্যের আলো মানে যেখানে ভালো পড়বে এমন অবস্থা না, ধরো গরম জল, প্রচণ্ড গরম জল, উষ্ণ প্রস্রবণ, এরকম জায়গায় এরা বসবাস করছে, বা আগ্নেয়গিরি যে সমস্ত জায়গায় থাকে তার আশেপাশে এরা বসবাস করছে। তো এত এত হিট জায়গায় এরা বসবাস করে, তাদেরকে আমরা বলি হচ্ছে থার্মো অ্যাসিডোফাইলস। তাহলে এখানে আমি যে পয়েন্টটা লিখবো থার্মো অ্যাসিডোফাইলসের, এখানে সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাস করে, উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাস করে, উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাস করে। এবং যেহেতু এই উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চলে এরা যদি বসবাস করে, এদের যেরকম একটা রঞ্জক রয়েছে এবং সেই রঞ্জকের সাহায্যে ওরা চেষ্টা করছে যে সূর্যের রশ্মিটা যাতে ওদের ক্ষতি করতে না পারে। সিমিলারলি এদেরকেও কিছু একটা তো করতে হবে যাতে করে এই উচ্চ তাপমাত্রার প্রভাবে এদের বডিটা নষ্ট না হয়ে যায়। তো এরা কি উপায় বের করলো? এরা বের করলো হচ্ছে এরকম উপায় যে এদের কাছে, লিখছি দেখো, এদের কাছে ব্রাঞ্চড ফ্যাটি অ্যাসিড, ব্রাঞ্চ ফ্যাটি অ্যাসিড বা শাখান্বিত, ব্রাঞ্চড মানে কি শাখান্বিত, এবার সেটা আবার কি জিনিস বলছি, ব্রাঞ্চড ফ্যাটি অ্যাসিড বা শাখান্বিত ফ্যাটি অ্যাসিড থাকে, শাখান্বিত ফ্যাটি অ্যাসিড থাকে যা উচ্চ তাপমাত্রা প্রতিরোধে সহায়ক বা উচ্চ তাপমাত্রা সহনে সক্ষম, উচ্চ তাপমাত্রা সহনে সক্ষম। আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সম্বন্ধে পড়েছি। তো এদের কাছে দেখো আমরা কি লিখছি, যে ব্রাঞ্চড ফ্যাটি অ্যাসিড আছে। ব্রাঞ্চড ফ্যাটি অ্যাসিড মানে এরকম টাইপের ফ্যাটি অ্যাসিডের চেন আছে যেটা এরকম শাখাযুক্ত। এবার ফ্যাটি অ্যাসিড মানে যদি আমি খুব সিম্পল বলি তাহলে চর্বি ভাবতে পারো বা লিপিড ভাবতে পারো, ঠিক আছে? তো সেই লিপিডের পরিমাণ এদের কাছে খুব বেশি আছে, প্রথম কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে সেগুলো আবার ব্রাঞ্চড, মানে খাঁচার মতো। তাতে করে এদের কি সুবিধা হয়েছে, যে এই যে প্রচণ্ড টেম্পারেচারটা পড়ছে, লিপিডের যদি একটা কোটিং এদের কাছে থাকে তাহলে ওই প্রচণ্ড হিটটাতেও এদের খুব যে ড্যামেজ হবে তেমনটা কিন্তু হবে না। এবং এর ফলেই এরা এত উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাস করার সত্ত্বেও বেঁচে যাচ্ছে। ওকে, তাহলে আমরা মিথানোজেনের যেরকম এক্সাম্পল লিখেছিলাম মিথানোব্যাকটেরিয়াম, সিমিলারলি বাকি যে দুইজন আছে সেই দুইজনেরও একটা করে এক্সাম্পল আমরা লিখতে পারি। হ্যালোফাইলসের এক্সাম্পল হচ্ছে হ্যালোব্যাক্টার, হ্যালোফাইলসের এক্সাম্পল হচ্ছে কি হ্যালোব্যাক্টার বা হ্যালোব্যাকটেরিয়ামও বলতে পারি, হ্যালোব্যাক্টার। আর থার্মো অ্যাসিডোফাইলসের উদাহরণ কি সালফোবোলাস, এটা একটু আলাদা ধরনের এবং খুব কমনও বটে, এটা তোমাদের পরীক্ষায়ও আসতে পারে। থার্মো অ্যাসিডোফাইলসের এক্সাম্পল হচ্ছে কি সালফোবোলাস, সালফোবোলাস, ঠিক আছে? তাহলে আমরা তিনটারই এক্সাম্পল লিখে দিয়েছি এবং প্রত্যেকটার আমরা ডিটেইলসে কিভাবে তারা বেঁচে থাকছে, এত আগে এসেও তারা কিভাবে সার্ভাইভ করে আছে এতদিনও, সেই বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম। এবং এখান থেকে তোমাদের অবশ্যই এমসিকিউ আসতে পারে, মেইনলি আমাদের এমসিকিউটা মিথানোজেন থেকেই আসে। ওকে, তাহলে এই জায়গাটা ভালো করে পড়বে তোমরা। এমসিকিউ আমরা যখন নেক্সট ক্লাস আসবে সেখানে পুরো চ্যাপ্টারের একসাথে, সেটা নিটের এমসিকিউ বলো বা জেনারেল তোমাদের ক্লাস 11-এর এমসিকিউ বলো, পুরোটা একসাথে আমরা এখানেই করাবো। এরপরে আমরা চলে আসছি হচ্ছে ইউব্যাকটেরিয়াতে। তাহলে এবার একটা ছকটা একটুখানি দেখিয়ে নিই যে আমরা কতটুকু পড়লাম। আমরা পড়লাম হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, পুরোটা পড়ে নিলাম। আর্কিব্যাকটেরিয়ার মধ্যে মিথানোজেন পড়লাম, হ্যালোফাইলস পড়লাম এবং থার্মো অ্যাসিডোফাইলস পড়লাম। এবার আমরা চলে আসছি এখান থেকে একটুখানি বাঁ দিকে, অর্থাৎ ইউব্যাকটেরিয়াতে, এবং এটা পড়লেই আমাদের প্রোক্যারিওটসটা শেষ হয়ে যাবে। তো ইউব্যাকটেরিয়া কি জিনিস সেটা নিয়ে আমরা এবার আলোচনা করি, কেমন? চলো শুরু করা যাক। আচ্ছা, ইউব্যাকটেরিয়া যাওয়ার আগে এইটা আমরা বলেছিলাম যে আর্কিব্যাকটেরিয়া হচ্ছে কি, এদের কোষপ্রাচীর থাকে কিন্তু কোষপ্রাচীরে সেলুলোজ বা পেপটাইডোগ্লাইকান থাকে না, এটা আর্কিব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। যখন আমরা এবার ইউব্যাকটেরিয়াতে যাচ্ছি, ইউব্যাকটেরিয়াতে বৈশিষ্ট্যটা একটু পাল্টে যাচ্ছে। এবং ইউব্যাকটেরিয়াতে আমরা কি লিখছি দেখো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে, যে এদের কাছে
কোষ প্রাচীর এদের কাছেও আছে, তাহলে সেটাই লিখি। এদের কাছে কোষ প্রাচীর বর্তমান, এদের কাছে কোষ প্রাচীর বর্তমান, সে তো আগেরটার ক্ষেত্রেও ছিল, তাহলে এদের ক্ষেত্রে আলাদা কি? আলাদা হচ্ছে এদের ক্ষেত্রে কোষ প্রাচীর তো বর্তমান বটেই, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান থাকে। কোষ প্রাচীরে কি থাকে? পেপটাইডোগ্লাইক্যান। এবং এই পেপটাইডোগ্লাইক্যানের ডিটেলস স্ট্রাকচার কেমন হয় আমরা একদম ডিটেলসে পড়বো, কোনো চিন্তা করো না। কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান থাকে এবং এই পেপটাইডোগ্লাইক্যান থাকার ফলেই এরা কিন্তু আর্কিব্যাকটেরিয়াদের থেকে আলাদা, এবং তোমরা যাদেরকে ব্যাকটেরিয়া বলেছেনো যে এখানে হাত দিচ্ছি ব্যাকটেরিয়া হাতে ভরে গেল বুঝি, ওখানে একটু কিছু খেয়েছি বুঝি পেটে ব্যাকটেরিয়া ঢুকে গেল, তো এই যে সমস্ত ব্যাকটেরিয়ার কথা আমরা বলি তারা কিন্তু আসলে ইউব্যাকটেরিয়ার মধ্যে আসে, তারা আর্কিব্যাকটেরিয়ার মধ্যে আসে না। তারা কার মধ্যে আসে? তারা ইউব্যাকটেরিয়ার মধ্যে আসে। তো সেটাই আমরা লিখবো দেখো এখানে এবার, যাতে করে কোনো কনফিউশন না থাকে যে আমাদের দৈনন্দিন জীবনে আশেপাশে থাকা ব্যাকটেরিয়াগুলি এই ইউব্যাকটেরিয়ারই অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? এই ইউব্যাকটেরিয়া এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা বুঝলাম যে আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া এদের মধ্যে আমরা আমাদের আশেপাশে যে ব্যাকটেরিয়াগুলোকে দেখতে পাই তারা কার মধ্যে পড়ছে? তারা পড়ছে হচ্ছে ইউব্যাকটেরিয়ার মধ্যে। ফাইন। এবার যদি তোমাদেরকে আরেকবার ছকটাতে নিয়ে যাই, তাহলে এই ছকটাতে দেখো ইউব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য পড়লাম এবং বললাম যে ইউব্যাকটেরিয়ার মধ্যে আমরা নর্মালি ব্যাকটেরিয়াকেও পাচ্ছি। কিন্তু শুধু ব্যাকটেরিয়া কি আছে ইউব্যাকটেরিয়ার মধ্যে? শুধু কি ব্যাকটেরিয়া আছে? না, শুধু ব্যাকটেরিয়া নেই, তার মধ্যে মাইক্রোপ্লাজমা বলে একটা জিনিস আছে, স্পাইরোকিটস রয়েছে, সায়ানোব্যাকটেরিয়া রয়েছে, অ্যান্ড উই অলসো হ্যাভ রিকেটসিয়া। তো এই সমস্ত জিনিসগুলো আমরা পড়বো। তবে ব্যাকটেরিয়াটা বেশি ভালো করে পড়বো। কেন বেশি ভালো করে পড়বো? কারণ এর কলেবরটা অনেকটা বড়, তাই জন্য ব্যাকটেরিয়াটাকে আমরা একদম ডিটেলসে পড়বো। সবকিছু ডিটেলসে পড়বো, ব্যাকটেরিয়াটা আরও ডিটেলসে পড়বো। তো প্রথমেই আমরা এবার চলে আসছি ব্যাকটেরিয়া কোষের গঠনের মধ্যে, এবং ডান দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা একটা নর্মাল জেনারেলাইজড ব্যাকটেরিয়ার ছবি। ব্যাকটেরিয়া কোষের গঠনের মধ্যে প্রথমে আমরা জেনারেলি দেখব যে একটা ব্যাকটেরিয়ার কাছে কি কি নরমালি থাকে। তো কি কি থাকে একটা ব্যাকটেরিয়ার মধ্যে? তো আমরা যদি এখানে লিখি ব্যাকটেরিয়ার দেহ গঠনে অংশগ্রহণকারী কোষ অঙ্গাণু সমূহ, মানে পুরো কোষটা কি কি অঙ্গাণু দিয়ে তৈরি সেগুলো আমরা জাস্ট নাম লিখব। ব্যাকটেরিয়ার দেহ গঠনে অংশগ্রহণকারী অঙ্গাণু সমূহ। কি কি অঙ্গাণু আমরা দেখতে পাচ্ছি? আমরা এখানে ছবি দেখব এবং বাদিকে একটা একটা করে লিখব। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি নাম্বার 1, সেটা হচ্ছে একদম বাইরে যেটা আমরা দেখতে পাচ্ছি, একদম বাইরে তোমরা দেখতে পাচ্ছ যে লেয়ারটা, সেটাকে আমরা বলে দিচ্ছি দেখো ক্যাপসুল। একদম বাইরে আমরা কি দেখতে পাচ্ছি? ক্যাপসুল, এবং এই ক্যাপসুলটা পুরোটা ঘিরে রয়েছে। আমরা যদি এখানে মার্কিং করতে যাই তাহলে তোমরা দেখো যে এই পুরো জিনিসটা, এটা হচ্ছে আমাদের কি ক্যাপসুলটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের ক্যাপসুল, পুরোটা ঘিরে রয়েছে, রাইট? তাহলে এই ক্যাপসুলটা আমরা প্রথমে এখানে তাহলে লিখে দিই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার ক্যাপসুল। এবার ক্যাপসুলের পরে আমরা সেকেন্ড যে লেয়ারটায় যাব, সেই লেয়ারটা কোনটা? সেই লেয়ারটা হচ্ছে এই যে ব্ল্যাক জিনিসটা। কোন ব্ল্যাক জিনিসটা? এই যে এই ব্ল্যাক জিনিসটা হচ্ছে আমাদের একদম মোটা করে একটু হালকা ব্ল্যাক যে জিনিসটা আছে, সেই ব্ল্যাক জিনিসটা হচ্ছে আমাদের কি? আমরা যদি পয়েন্টিংয়ে দেখি তাহলে দেখতে পাবো সেল ওয়াল বা কোষ প্রাচীর। পয়েন্টিংটা আমাদের কি? সেল ওয়াল বা কোষ প্রাচীর। তাহলে সেকেন্ড যে পয়েন্টটা আমরা এখানে লিখব সেটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর, এবং এই জিনিসগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে পড়তে যাব। সেল ওয়াল বা কোষ প্রাচীর হলো।
থার্ড আমরা যে জায়গায় যাব, সেল ওয়ালের ভিতরে কি থাকে, সেল ওয়ালের ভিতরে থাকে বা কোষ প্রাচীরের ভিতরে থাকে একটা খুব পাতলা আবরণ, যেটাকে তোমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে দেখতে পাচ্ছ। মানে আমরা কোনটার কথা বলছি, আমরা এই লাইনটার কথা বলছি। এই লাইনটা কি লাইন, এই লাইনটা হচ্ছে আমাদের কোষ পর্দা। তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা খুব পাতলা লাইন একদম, এবং লাইনটা মাঝে মাঝে আবার এখানে গিয়ে কিছু একটা ভাঁজ হয়ে কিছু গঠন করেছে, সেটা আমরা আসবো সেই জায়গায়। তাহলে আমরা থার্ড যে পয়েন্টটা লিখবো সেটা হচ্ছে সেল মেমব্রেন বা কোষ পর্দা। থার্ড পয়েন্ট আমরা কি লিখবো, সেল মেমব্রেন বা কোষ পর্দা। ফোর্থ যে জায়গাটায় আমরা যাব, দ্যাট ইজ, এবার আমাদের বাইরের সমস্ত কিছু হয়ে গেল, তাহলে ভিতরের ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলোর উপরে আমরা ফোকাস করব। ভেতরের ছোট জিনিসের মধ্যে বলতে একটা বিশাল বড় এখানে প্যাঁচানো জিনিস দেখতে পাচ্ছি, এবং তোমরা সকলেই জানো যে কোনো কোষ একটা নিউক্লিয়াস ছাড়া বাঁচতে পারে না। সিমিলারলি আমরা যখন ব্যাকটেরিয়ার কথা বলছি, এই ব্যাকটেরিয়াটাও কিন্তু নিউক্লিয়াস ছাড়া বাঁচতে পারবে না। তাহলে সেই যে নিউক্লিয়াসটা সেটাই এখানে এরকমভাবে পেঁচিয়ে দেখানো আছে। এই পুরো জিনিসটা যেটা দেখছো ভিতরে এরকম গোল 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 করে পেঁচানো আছে, পুরো জিনিসটা হচ্ছে ক্রোমোজোম বা নিউক্লিয়াস বলতে পারো এটা। তাহলে ফোর্থ যে জায়গায় আমরা যাচ্ছি, দ্যাট উইল বি নিউক্লিয়াস। এটাকে আমরা কি বলে দেব, নিউক্লিয়াস। বাংলাতেও নিউক্লিয়াস, ইংলিশেও নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়া অন্য কিছু তো আমরা বলি না, নিউক্লিয়াস গেল। আচ্ছা, ফিফথ, আর আমি পয়েন্টিং করছি না আলাদা আলাদা করে, কারণ খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ফিফথ যে জায়গায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাইরের দিকে কিছু লম্বা লম্বা দড়ির মতো জিনিস দেখা যাচ্ছে, এবং এই যে বাইরে দড়ির মতো জিনিসগুলো, এগুলোকে আমরা ফ্ল্যাজেলা নাম দিয়ে ডাকছি। ফ্ল্যাজেলা আমরা আপাতত এখানে 3টে দেখতে পাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা 1টা 2টো এরকম দেখতে পাই, ভ্যারি করতে পারে। ফ্ল্যাজেলা নাম্বার ফিক্সড নয়, ফ্ল্যাজেলা যে কোনোভাবে যে কোনো নাম্বারে থাকতে পারে, ফ্ল্যাজেলা নাম্বার ফিক্সড নয়। নাম্বার ফিক্সড না হোক, কিন্তু ফ্ল্যাজেলা অবশ্যই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকবে, না হলে ব্যাকটেরিয়াটা কিন্তু নড়তে চড়তে পারবে না। তাহলে এখানে আমরা ফিফথ যে পয়েন্টে লিখবো সেটা হচ্ছে ফ্ল্যাজেলা, বাংলাটাও এখানে লিখছি ফ্ল্যাজেলা। এবং আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে কিছু লম্বা লম্বা আরও স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেগুলোকে আমরা কি বলে রাখছি, যেগুলোকে আমরা পিলি বলে রাখছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পিলি বলে একটা জিনিস আছে, এখানে বেশিরভাগ পিলিগুলো দেখানো আছে ছবিতে, অথচ পিলি পুরো বডিতেই থাকতে পারে, এখানে একটা জায়গায় সীমাবদ্ধ করে দেখানো আছে, কিন্তু এইটুকুই যে থাকবে তার কোনো মানে নেই, পুরো বডিতেই পিলি থাকতে পারে। তাহলে আমরা লাস্ট যে পয়েন্টটা লিখবো সেটা হচ্ছে পিলি। লাস্ট নয়, আমরা আরও একটা লিখবো, এখানে আমরা লিখতে পারি পিলি। আর এখানে আমরা ছোট 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 কিছু দানা 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 অংশ দেখতে পাচ্ছি। কোন দানা দানা অংশগুলোর কথা বলছি, এখানে এই যে দেখো, এখানে এই যে দেখো, এখানে কিছু দানা দেখতে পাচ্ছি, এখানে এরকম ডট 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 কিছু দানা দেখতে পাচ্ছি, এবং সেই দানাগুলো আবার একটা লাইনের সঙ্গে জুড়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে এই যে ছোট 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 দানাগুলো, এই যে দানাগুলো, এই দানাগুলো প্রত্যেকে একটা লাইনের সঙ্গে জুড়ে আছে, কালো লাইন দিয়ে জুড়ে আছে। তো অ্যাকচুয়ালি এই যে ছোট ছোট দানাগুলো তারা হচ্ছে রাইবোজোম। এই যে ছোট দানাগুলো, এই ছোট দানাগুলো হচ্ছে আমাদের কি, রাইবোজোম। তো এখানে আমি জাস্ট লিখে দিই, এটা হচ্ছে রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম। আর যে লাইনটা যাচ্ছে, লাইনটা তোমরা পরে পড়বে, যখন ক্লাস 12 উঠবে তখন পড়বে এগুলো, যে এগুলো হচ্ছে আমাদের এমআরএনএ, এগুলো হচ্ছে এমআরএনএ, ওই লাইনটা। এবার এমআরএনএ নাম হয়তো তোমরা শুনে থাকবে যে আরএনএ 3 রকমের হয়, কিন্তু রাইবোজোমের সঙ্গে এমআরএনএ একসঙ্গে জুড়ে কি করছে সেটা আমরা ক্লাস 12-এর ডিটেলসে পড়ি মেইনলি, বা ক্লাস 11-এর আমাদের যে বায়োমলিকিউলস চ্যাপ্টার আছে সেখানেও আমরা পড়বো। ওকে, তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই হচ্ছে আমাদের অল ওভার ব্যাপার। আর এখানে যে জিনিসটা দেখানো নেই সেই জিনিসটা হচ্ছে যে কিছু ছোট 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 এরকম কিছু ছোট ছোট গোল থাকে ব্যাকটেরিয়ার কাছে, এরকম কিছু এক্সট্রা জেনেটিক মেটেরিয়াল থাকে, এবং এই এক্সট্রা জেনেটিক মেটেরিয়ালকে আমরা পড়বো তার সম্বন্ধে। এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে প্লাজমিড। কি বলে থাকি এগুলো সম্বন্ধে, এগুলোকে আমরা কি বলে থাকি, প্লাজমিড। তাহলে আমাদের লাস্ট যে টপিকটা সেটা আমরা 7 নম্বর লিখি, 7 নম্বর আমরা এখানে লিখি, এটা হচ্ছে আমাদের প্লাজমিড। এই রইল আমাদের হচ্ছে কোষ সংজ্ঞাণুসমূহ, এবং এদেরকে নিয়েই আমরা এবার ডিটেলসে পড়ব, ঠিক আছে, এদেরকে নিয়ে আমরা ডিটেলসে পড়ব। তাহলে এই রইল, পরপর নাম লিখে দিলাম যে একটা ব্যাকটেরিয়ার কাছে কি কি থাকে, এবং ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ কোনটা কি জিনিস। তাহলে আমরা শুরু করব সবার বাইরে যে জিনিসটা থাকে অর্থাৎ ক্যাপসুল, সেটা নিয়ে আমরা আমাদের ব্যাকটেরিয়ার যে গঠন সেটা শুরু করব, রাইট? তাহলে চলো আমরা স্টার্ট করে দিই। দেখো, প্রথমেই আমরা কোথায় চলে আসছি, ব্যাকটেরিয়ার কোষের গঠন। ছবি একদম সেম আছে, শুধুমাত্র হেডিংটা পাল্টে গিয়েছে। হেডিংটাকে আমরা বলছি হচ্ছে স্লাইম লেয়ার বা স্লাইম স্তর। স্লাইম স্তর জিনিসটা কি খুব ইন্টারেস্টিং টপিক এটা, এবং এটার উপরে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার বাঁচা মরা নির্ভর করছে স্লাইম লেয়ারের উপরে। কেমন খুব অদ্ভুত মনে হবে শুনতে, বাট এটা সত্যি। দেখো, স্লাইম স্তর সম্বন্ধে আমরা কি লিখবো বা কি পড়বো। একটা ব্যাকটেরিয়া মানে আমাদের বডিতে যখন ঢুকে যায়,
তখন আমরা কি করি, ধরো আমাদের জ্বর চলে এসছে, কাইন্ড অফ জ্বর চলে এসছে বা কোনো শরীরের ক্ষতি হচ্ছে, তখন আমরা ফট করে যে কাজটা করি, আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিই এবং সেই অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরটা আছে সে তার উপরে যায় এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটাকে নষ্ট করার চেষ্টা করে। তো ব্যাকটেরিয়া চায় যে ওর কোষ প্রাচীরটা নষ্ট হয়ে যাক? ব্যাকটেরিয়া কি চাইবে যে ও মরে যাক? ব্যাকটেরিয়া কিন্তু চায় না। তাহলে ও কিভাবে এটার প্রতিরোধ করবে? ও কিভাবে ওকে যে অ্যান্টিবায়োটিকটা মারতে আসছে ওর হাত থেকে ও বাঁচবে? আবার শুধু মানুষের বডিতে ঢুকে গেলে মানুষ যে অ্যান্টিবায়োটিক খাবে তেমনটাও নয়। ব্যাকটেরিয়ার আরও শত্রু রয়েছে। ব্যাকটেরিয়ার প্রধান শত্রু রয়েছে একটা ভাইরাস। ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। সেই ভাইরাসটার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। আমরা পড়বো আমাদের একটু পরেই, মানে একটু পরে বলতে ব্যাকটেরিয়াটা যখন শেষ হয়ে যাবে তারপরে আছে ভাইরাস। তো সেই ব্যাকটেরিওফাজ ভাইরাসটাও ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে এবং যার ফলে ব্যাকটেরিয়া মারা যেতে পারে। তো এই যে এত সমস্যা, সবাই গিয়ে কোষ প্রাচীরকে আক্রমণ করছে ব্যাকটেরিয়ার, তো ব্যাকটেরিয়া কিভাবে বাঁচবে? সেখান থেকে আমাদের এই স্লাইম স্তরের গল্পটা আসছে যে ব্যাকটেরিয়া বাঁচার জন্য এই লেয়ারটা অ্যাকচুয়ালি তৈরি করে রেখেছে। তো সেটাই আমরা এখন পড়তে চলেছি। চলো তাহলে আমরা এবার এক এক করে লিখবো এবং তোমরা বুঝতে পারবে লেখার মধ্যে দিয়ে এবং দেখার মধ্যে দিয়ে যে কিভাবে ব্যাকটেরিয়া বাঁচছে। স্লাইম স্তর সম্বন্ধে প্রথম যে জিনিসটা আমরা লিখবো সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার সর্ববহিস্থ প্রাচীরটি হলো, সর্ববহিস্থ প্রাচীরটি হলো, তোমরা হয়তো বলছো যে হ্যাঁ এটাই স্লাইম লেয়ার, কিন্তু অ্যাকচুয়ালি নামটা আলাদা। শুনবে একটু ভালো করে। ব্যাকটেরিয়ার সর্ববহিস্থ প্রাচীরটি হলো গ্লাইকোক্যালিক্স। তোমরা বলবে এটা আবার কি স্যার, গ্লাইকোক্যালিক্স? এটা তো ছবিতে নেই। ঠিক আছে, ছবিতে নেই, কোনো ব্যাপার না, আমি পুরো লেখাটা কমপ্লিট করি তাহলে সুবিধা হবে। ব্যাকটেরিয়ার সর্ববহিস্থ প্রাচীরটি হলো গ্লাইকোক্যালিক্স, যা গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে প্রোটিন আর শর্করা যখন একসাথে যুক্ত থাকে তখন থেকে আমরা গ্লাইকোপ্রোটিন বলি। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড কি? যখন শর্করা আর লিপিড জাতীয় জিনিস বা চর্বি জাতীয় জিনিস একসঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলি গ্লাইকোলিপিড। তাহলে যা গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড দিয়ে তৈরি। তাহলে ব্যাকটেরিয়ার সর্ববহিস্থ যে প্রাচীরটি থাকে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এবার পরের লাইনটা এরকম যে গ্লাইকোক্যালিক্স যখন তরল অবস্থায় বা নরম অবস্থায় থাকে, গ্লাইকোক্যালিক্স যখন তরল অবস্থায় বা নরম অবস্থায় থাকে, তরল অবস্থায় বা নরম অবস্থায় থাকে, তখন তাকে কি বলে? তখন তাকে স্লাইম লেয়ার বলে, যেটা আমরা পড়ছি। অর্থাৎ ব্যাকটেরিয়ার সর্ববহিস্থ প্রাচীরটা যখন নরম থাকবে, যখন সলিড হবে না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্লাইম লেয়ার বা স্লাইম স্তর। তো স্লাইম লেয়ার বলে, যাই হোক এটা আমরা লিখে দিলাম। তাহলে কঠিন হলে সেটাকে আবার কি বলে? বলছে যে স্লাইম লেয়ার, এবার শুনবে, স্লাইম লেয়ার যখন সলিড বা কঠিন, যাই বলতে পারো, সলিড বলতে পারো, কঠিন বলতে পারো, বা শক্ত বলতে পারো, বা শক্ত হয়ে যায়, তখন তাকে ক্যাপসুল বলে। কি বলে? ক্যাপসুল। খুব ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ আসতে পারে। আমি তোমাদের যখন এমসিকিউ করাবো তখন বুঝতে পারবে যে কোশ্চেনের লেভেল কোথায় যাবে। তখন তাকে ক্যাপসুল বলে। 3টা পয়েন্ট পড়লাম। কি কি পড়লাম? ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর তারও বাইরে প্রথম যে লেয়ারটা থাকছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স যখন নরম অবস্থায় থাকছে তখন তাকে কি বলছে? স্লাইম লেয়ার। স্লাইম লেয়ার যখন শক্ত হয়ে যাচ্ছে তখন তাকে আমরা কি বলে দিচ্ছি? তখন তাকে আমরা বলে দিচ্ছি ক্যাপসুল। এটা গেল বাইরের গল্প। এবার ক্যাপসুলের অনেক স্টাইল আছে, মানে ওর এমনি বসে নেই। বললাম না যে অ্যান্টিবায়োটিকের হাত থেকে বেঁচে যায় ক্যাপসুলের সাহায্যে ব্যাকটেরিয়া, কিভাবে সেটাই আমরা এবার দেখব। দেখো আমরা আরেকটা স্লাইড নিই। দেখো ব্যাপারটা এরকম যে ধরো একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটা ধরো এরকম গোলাকার, এরকম একটা গোলাকার ব্যাকটেরিয়া রয়েছে। এবার ব্যাকটেরিয়াটার বাইরে
একটা আবরণ রয়েছে, ধরো এরকম ক্যাপসুলের আবরণ রয়েছে। তো এরকম যখন সমান একটা ক্যাপসুলের আবরণ রয়েছে ব্যাকটেরিয়ার চারিদিকে, তখন তুমি মনে করো একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছো, এবং এই অ্যান্টিবায়োটিকটা যখন তুমি খেয়ে নিয়েছো, তুমি চাইছো আচ্ছা আমি একটা কাজ করি, ব্যাকটেরিয়াটা এরকম সমানভাবে না এঁকে, ব্যাকটেরিয়াটা একটু এবড়ো খেবড়ো ভাবে আঁকি। এরকম ধরো এবড়ো খেবড়ো একটা ব্যাকটেরিয়া আঁকলাম, এরকম ধরো ব্যাকটেরিয়াটা, এই ধরো ব্যাকটেরিয়া, কিন্তু এর বাইরে যে ক্যাপসুলটা সেটা সমান, এর বাইরের ক্যাপসুলটা আমি এরকম সমানভাবে আঁকলাম। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছো এবং তুমি চাইছো যে এই যে ভেতরে ব্যাকটেরিয়াটা বসে আছে এই জন্য মরে যায়, কিন্তু এর বাইরের যে দেয়ালটা রয়েছে এই দেয়ালটা একদম মসৃণ, একদম স্মুথ, একদম সমান, এবং এটাকে আমরা কি বলে ডাকছি? এটাকে আমরা বলে ডাকছি হচ্ছে ক্যাপসুল। এটাকে আমরা কি বলে ডাকছি? ক্যাপসুল। যেহেতু সমান, তাই জন্য সমান জিনিস আমরা চট করে ধরতে পারি না হাত দিয়ে, তাই না? যে জিনিসটা একদম দেয়াল ধরে ওঠা যায় ওপরের দিকে, ওঠা যায় না, কিন্তু দেয়ালের মাঝখানে যখন খাঁজ থাকে তখন সেই খাঁজ বেয়ে বেয়ে ওপরে ওঠা যায়। সিমিলারলি একটা অ্যান্টিবায়োটিক যখন এখানে এসে আক্রমণ করতে চাইছে, তখন ও যেহেতু এটা মসৃণ, এটা কিরকম? এটা হচ্ছে মসৃণ, তাই জন্য ও অ্যাটাক করতে পারছে না। ক্যাপসুল থাকার কারণে একটা ব্যাকটেরিয়ার যে বাইরের লেয়ারটা সেটা মসৃণ হয়ে যাচ্ছে, এবং তাই কারণে একটা অ্যান্টিবায়োটিক এসে এই ভেতরের ব্যাকটেরিয়াটা যেটা বসে আছে আসল যে জায়গাটা, কোষ প্রাচীরটা, ওটাকে ধরতে পারছে না বা মারতে পারছে না। অ্যান্ড সেম উইথ দ্য কেস অফ আমাদের ব্যাকটেরিওফাজ ভাইরাস। আমাদের যে ফাজ ভাইরাস সেটা একটু এরকম টাইপের দেখতে হয়, আমাদের ফাজ ভাইরাসটা একটু এরকম টাইপের দেখতে হয়, এবং এরকম লাঠি থাকে ফাজ ভাইরাসের, এরকম লাঠি থাকে। এবং এই ফাজ ভাইরাসটাও এসে বসে ও চাইছে যে ও আমাদের যে ব্যাকটেরিয়াটা ওটাকে নষ্ট করে দিক, কিন্তু ও পারছে না, কারণ ও ভেতরে ঢোকার আগেই এত স্মুথ ব্যাকটেরিয়ার বাইরের পর্দাটা যে ও পড়ে যাচ্ছে বারবার করে, ও ধরতে পারছে না ঠিক করে। এই সমস্ত কারণগুলোর জন্যই যে সমস্ত ব্যাকটেরিয়ার কাছে ক্যাপসুল আছে তারা কিন্তু অ্যান্টিবায়োটিকের হাত থেকেও বেঁচে যায়, তারা ভাইরাস। এটা কি ভাইরাস বললাম? এটা হচ্ছে আমাদের ফাজ ভাইরাস। কি ভাইরাস বললাম? এটা লিখে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। এটা হচ্ছে আমরা বললাম ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস হলো। কিন্তু এবার দেখো আমি সেম জিনিসটাই আঁকবো, কিন্তু বাইরের যে লেয়ারটা আছে এটা দেবো না। তাহলে এবার ভাবো যে এই ব্যাকটেরিয়াটাই আছে, এটা হচ্ছে কেস নম্বর 1, এটা হচ্ছে কেস 1। এবার আমরা কেস 2 এর ক্ষেত্রে যদি দেখি, ধরো এই ব্যাকটেরিয়াটাই আবার আঁকলাম এরকম করে, একটু উঁচু নিচু হতে পারে, সেটা অসুবিধা নেই। ধরো এই ব্যাকটেরিয়াটাই আঁকলাম আবার, কিন্তু এবার বাইরে সেই লেয়ারটা আর নেই। এবার কি করবে? এবার যে এই অ্যান্টিবায়োটিকটা ছিল ও কিন্তু সহজেই এখানে এসে ধরে ফেলবে। অ্যান্টিবায়োটিকটা এবার কিন্তু সহজেই ধরে ফেলেছে, কারণ এবার ওর বাইরের যে প্রাচীরটা, কোষ প্রাচীরের যে বাইরে আর একটা এক্সট্রা লেয়ার ছিল, সেই এক্সট্রা লেয়ারটা নেই, আর এই জায়গায় অনেকগুলো এবড়ো খেবড়ো খাঁজ আছে, তো এখানে এসে এরকম করে অ্যান্টিবায়োটিকটা ধরে ফেলেছে হাত দিয়ে। আবার এই সাইডে যদি ভাইরাস কখনো আসতে চায়, ভাইরাসেরও আসার সুবিধা হয়েছে, কারণ সেম জিনিস, কারণটা একদম সেম, কারণ এই যে এবড়ো খেবড়ো জায়গাটা রয়েছে এই জায়গাটা দিয়েও কিন্তু ধরে ফেলেছে ভাইরাসটাও। তাহলে ভাইরাসও অ্যাটাক করছে, অ্যান্টিবায়োটিকের হাত থেকেও ব্যাকটেরিয়াটা বাঁচতে পারছে না। কেন? কারণ ওর কাছে এই বাইরের মসৃণ যে ক্যাপসুলটা ছিল সেই ক্যাপসুলটা ওর কাছে আর নেই। তাহলে এর বেসিসে আমরা কি লিখতে পারি? এর বেসিসে আমরা একটা পয়েন্ট লিখতে পারি। কি পয়েন্ট লিখতে পারি সেটা আমি এখানে দেখো লিখছি, এবং এটা তোমাদের খুব কাজেও দেবে, এটা তোমাদের খুব কাজে দেবে। দেখো আমি লিখছি পয়েন্টটা। পয়েন্টটা এরকম যে যে সমস্ত ব্যাকটেরিয়ার কাছে ক্যাপসুল থাকে, তাদের বহির্গাত্র, মানে বাইরের ভাগটা আর কি, তাদের বহির্গাত্র কি হয়? মসৃণ হয়। তাদের বহির্গাত্র মসৃণ হয়, এবং তারা অ্যান্টিবায়োটিক ও ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে যায়। তারা অ্যান্টিবায়োটিক ও ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে যায়। আক্রমণ থেকে
বেঁচে যায়। এবার ভাবো যে তুমি অ্যান্টিবায়োটিক খেয়েছো অথচ ভাইরাসের কিছুই হচ্ছে না, তাহলে ভাইরাস বলছি, এই ব্যাকটেরিয়াটার কিছুই হচ্ছে না, তাহলে এই ব্যাকটেরিয়াটা যে বেঁচে গেল সে পরবর্তীকালে তোমার বডিতে অ্যাটাক করবে, তাহলে এই ব্যাকটেরিয়াটাকে আমরা তখন কি বলবো? পরবর্তীতে তাহলে আমরা কি করব? পরবর্তীতে পরবর্তীকালে এই ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে, কারণ ও বেঁচে গিয়েছে। পরবর্তীকালে এই ব্যাকটেরিয়া কি করতে পারে? রোগ সৃষ্টি করতে পারে। আর যে সমস্ত ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে আমরা কি বলে থাকি? ভিরুলেন্ট স্ট্রেইন। ভিরুলেন্ট মানে হচ্ছে ক্ষতিকর। তাহলে সেটাই আমরা লিখব যে এই ধরনের ব্যাকটেরিয়া ভিরুলেন্ট স্ট্রেইন। কি স্ট্রেইন? ভিরুলেন্ট, নামটা মনে রাখতে হবে, ভিরুলেন্ট স্ট্রেইন নামে পরিচিত। ভিরুলেন্ট স্ট্রেইন নামে পরিচিত হলো। আচ্ছা, আমার এই পার্টটা লেখা হয়ে গেল এবং আশা করি তোমরা সেম ভাবে নেক্সট পার্টটাও করতে পারবে। নেক্সট পার্টটাতে আমরা কি লিখবো? নেক্সট পার্টটাতে আমরা একদম সেম জিনিসটা লিখতে পারবো যে আচ্ছা লিখেই দিচ্ছি, এতটা যখন লিখলাম তাহলে বাকিটাও লিখেই দিচ্ছি। যে সমস্ত ব্যাকটেরিয়া এর কাছে ক্যাপসুল থাকে না, তাদের বহির্গাত্র অমসৃণ বা রাফ হয়। ব্র্যাকেটে আমরা কি লিখতে পারি? ব্র্যাকেটে আমরা লিখতে পারি রাফ। তাদের বহির্গাত্র অমসৃণ বা রাফ হয় এবং তারা কি করতে পারে? এবং তারা অ্যান্টিবায়োটিক আর ভাইরাসের হাতে ধ্বংস হয়ে যায়। তাই জন্য ওরা মানব দেহে বা অন্য কোনো প্রাণীর দেহে রোগ সৃষ্টি করতে পারে না। এবং তারা ভাইরাস ও অ্যান্টিবায়োটিকের দ্বারা সহজেই ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে এরা রোগ সৃষ্টি করতে পারছে না, তাই এই ব্যাকটেরিয়াগুলোকে অ্যাভিরুলেন্ট বলে, কারণ ওরা রোগ সৃষ্টি করতে পারছে না। তাই এই ব্যাকটেরিয়াগুলি অ্যাভিরুলেন্ট স্ট্রেইন হিসাবে পরিচিত। বোঝা গেল? চলো, তাহলে এই অবধি আমরা শিখলাম যে ক্যাপসুলের কি মাহাত্ম্য রয়েছে একটা ব্যাকটেরিয়ার কাছে, এবং গ্লাইকোক্যালিক্স জিনিসটাই আসলে ক্যাপসুল যখন শক্ত হয়ে যায়। আচ্ছা, ক্যাপসুল তো অনেকক্ষণ ধরে পড়লাম, এবার আমরা নেক্সট জায়গায় চলে যাই। সেটা হচ্ছে বাইরের লেয়ারটা হচ্ছে ক্যাপসুল, তার ঠিক ভেতরে যে কালো বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি সেই কালো বর্ডারটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর বা সেল ওয়াল। কিন্তু আমি এখানে কোষ প্রাচীর সম্বন্ধে বলছি না, আমি এখানে বলছি কোষ পর্দা সম্বন্ধে। এবার তোমরা বলবে যে কেন স্যার কোষ প্রাচীরটা বলবেন না? কোষ প্রাচীরটাও তো আছে। কোষ প্রাচীর বলবো, কিন্তু কোষ প্রাচীর যখন আমরা পড়তে যাব তখন দেখবে যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, এরকম কিছু গল্প চলে আসবে। তো তাই জন্যে আমরা কোষ প্রাচীর পড়ার আগে আমাদেরকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কী জিনিস সেটা জানতে হবে। তারপরে গিয়ে আমরা বুঝতে পারবো যে কোষ প্রাচীরটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্ট্রাকচারটা একরকমের, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গঠনটা একরকমের। তাই জন্য সেল ওয়ালটাকে আমরা পরে পড়বো, আমরা বাদ বাকি যে কোষ অঙ্গাণুগুলো আছে সেগুলোকে আগে পড়বো। বোঝা গেল? তাই জন্যই আমরা আপাতত সেল ওয়াল বা কোষ প্রাচীর, যে এই কালো মোটা লেয়ারটা আছে ওটাকে বাদ দিয়ে ঠিক তারপরে যে সরু একটা পাতলা লাইন আমরা দেখতে পাচ্ছি সেই লাইনটা সম্বন্ধে পড়বো, অর্থাৎ কোষ পর্দা সম্বন্ধে পড়বো। তোমরা ক্লাস 9-এ বা ক্লাস 10-এ পড়েছো যে প্রত্যেকটি কোষের কোষ পর্দা কি নিয়ে তৈরি? প্রোটিন, লিপিড, প্রোটিন নিয়ে তৈরি। এবং ব্যাকটেরিয়াও তার অন্যথা নয়, ব্যাকটেরিয়ারও যে সেল মেমব্রেন বা কোষ পর্দা আছে সেটা প্রোটিন, লিপিড, প্রোটিন দিয়ে তৈরি। তাহলে আমরা এখানে লিখছি যে কোষ পর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন দিয়ে তৈরি। কি
কি দিয়ে তৈরি? প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি হলো। আচ্ছা, নেক্সট আমরা কি শিখছি? শিখছি বলতে একটুখানি দেখতে হবে, এখানে কি দেখতে হবে বলছে যে দেখো একটুখানি ছবিটা যদি আমরা খেয়াল করি তাহলে এই পুরো যে কোষ পর্দাটা একটা পাতলা লাইনের মতো গিয়েছে, সেই লাইনটা এই জায়গাটা খেয়াল করো, এইখানে এসে একটু এরকম উপরের দিকে এরকম ভাঁজ হয়ে এরকম 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 কিছু তো একটা এখানে গঠন করেছে এরকম ভাবে, তারপরে আবার ঠিক হয়ে গিয়েছে, তাই না? এই জায়গাটা, তাহলে এই যে জায়গাটা এরকম ভাবে ভাঁজ হয়ে গিয়েছে এটাকে আমরা কি বলছি? মেসোজোম। সেটা আবার কি জিনিস সেটাই এখানে কিন্তু লিখবো। এবার কি লিখবো? যে ব্যাকটেরিয়ার, আচ্ছা পেনটা নিয়ে নি, তুলি দিয়ে লিখছি, এবার লিখছি ব্যাকটেরিয়ার কোষ পর্দা, ব্যাকটেরিয়ার কোষ পর্দা ভেতরের দিকে, ব্যাকটেরিয়ার কোষ পর্দা ভেতরের দিকে কোথাও কোথাও ভাঁজ হয়ে, ভেতরের দিকে কোথাও কোথাও, ভেতরের দিকে কোথাও কোথাও ভাঁজ হয়ে, ভাঁজ হয়ে কি গঠন করেছে? কিছু তো একটা গঠন করেছে, সেটাকে আমরা নাম দিচ্ছি, সেটার নাম হচ্ছে মেসোজোম। তাহলে ব্যাকটেরিয়ার কোষ পর্দা ভেতরের দিকে কোথাও কোথাও ভাঁজ হয়ে মেসোজোম গঠন করে। কি গঠন করে? মেসোজোম। ইংলিশটাও লিখছি, বাংলাটাও লিখছি, মেসোজোম, মেসোজোম গঠন করে, মেসোজোম গঠন করে। ব্যাকটেরিয়ার কোষ পর্দা ভেতরের দিকে কোথাও কোথাও ভাঁজ হয়ে মেসোজোম গঠন করে। এবার এই মেসোজোমটা খায় না মাথায় দেয়, একটু পরেই বুঝবো বা মেসোজোমের কাজ কি। যখন আমরা কোষ পর্দার কাজ পড়বো এর পরের স্লাইডে, তখনই আমরা এই জিনিসগুলো কিন্তু দেখে নেব এবং সেটাই আমরা এবার পড়বো যে ইয়ের কাজ কি, ব্যাকটেরিয়ার কোষ পর্দার কাজ কি। বেসিক্যালি এইটুকুই, স্ট্রাকচারে এইটুকুই যে প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে তৈরি এবং কোথাও কোথাও ভাঁজ হয়ে দেখতে পাচ্ছি একটা এরকম কিছু একটা তো আছে এখানে, এবং সেটাকে আমরা কি বলে দিচ্ছি? মেসোজোম বলে দিচ্ছি। এবার আমরা কাজটা পড়বো। দেখো, চলে আসি এবার কোষ পর্দার কাজে। স্ট্রাকচার পড়লাম, এবার পড়বো কাজ। কাজের মধ্যে ফার্স্ট পয়েন্টটাই আমরা সেই মেসোজোমকে নিয়ে বলবো যে মেসোজোমটা কেন এরকম কি হয়ে আছে। ওটা বলছে যে ব্যাকটেরিয়ার মেসোজোম, ব্যাকটেরিয়ার যে মেসোজোমটা ছিল যেটা ভাঁজ হয়ে ভেতরে ঢুকে গিয়েছিল, ব্যাকটেরিয়ার মেসোজোম আমাদের নর্মাল প্রাণী কোষে বা উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়া বলে একটি কোষাঙ্গাণু আছে, যাকে আমরা পাওয়ার হাউস বলে ডাকি। সিমিলারলি এই ব্যাকটেরিয়াদের কাছে মেসোজোম আছে, ওদের কাছে মাইটোকন্ড্রিয়া নেই, কিন্তু এই যে কোষ পর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে এরকম একটা জিনিস তৈরি করেছে যেটাকে আমরা মেসোজোম বলছি, ওটাই ওদের মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করছে। সেটাই আমি এখানে লিখবো যে ব্যাকটেরিয়ার মেসোজোম কার মতো কাজ করে? ব্যাকটেরিয়ার মেসোজোম মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে, মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে। এবার তোমরা পড়েছো শ্বসন সম্বন্ধে, যে কোনো খাবার যখন আমরা খাই সেই খাবারগুলো আমাদের কোথায় চলে যায়? রক্তের মাধ্যমে মানে প্রত্যেকটা সেলে চলে যায়। সেই প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের মাইটোকন্ড্রিয়া রয়েছে। আমরা মাইটোকন্ড্রিয়ার সাহায্যে সেই সমস্ত খাবারগুলোকে ভাঙার পর সেখান থেকে কি বার করি? এনার্জি বার করি। তো সেম জিনিসটা করার জন্য ব্যাকটেরিয়ার রয়েছে হচ্ছে মেসোজোম। এবার এনজাইম লাগবে আমাদের, মানে যে কোনো একটা খাবার থেকে যখন আমরা এনার্জি বের করতে চাইবো তখন আমাদের লাগবে হচ্ছে শ্বসন উৎসেচক। তো সেই শ্বসন উৎসেচকগুলো এদের এই মেসোজোমের মধ্যেই থাকছে। তাহলে সেটাই আমি লিখছি যে ব্যাকটেরিয়ার মেসোজোম মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে, যেখানে শ্বসনের জন্য প্রয়োজনীয়, শ্বসনের মানে খাবার ভেঙে ও এনার্জি বার করবে, যেখানে শ্বসনের জন্য প্রয়োজনীয় কি থাকবে? এনজাইম থাকবে বা উৎসেচক থাকবে। এনজাইম মানে উৎসেচক, যেখানে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, ব্র্যাকেটে বাংলাটাও লিখে দিচ্ছি, উৎসেচক থাকে। ঠিক আছে, হলো। এটা একটা কোষ পর্দার বেসিক কাজ গেল। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজটা আমরা ক্যাপসুল নিয়ে দেখলাম যে ব্যাকটেরিয়ার যে, সরি ক্যাপসুল এখানে নয়, ক্যাপসুল তো আগে হলো। ব্যাকটেরিয়ার কোষ পর্দা
একটা প্রেসার নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ব্যাকটেরিয়ার কোষ পর্দা কি করে, হঠাৎ করে যদি ব্যাকটেরিয়ার উপরে প্রচণ্ড চাপ পড়ে তাহলে সেই চাপটা লাঘব করতে সাহায্য করে। আচ্ছা, সেটা আমাদের খুব একটা মাইনর পয়েন্ট। মেজর পয়েন্ট আমরা যদি দেখি, থার্ড পয়েন্ট বা এখানে আমরা সেকেন্ড পয়েন্ট হিসেবে বলছি, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া যখন কোনো খাবার খাবে ও কিভাবে খাবে, কারণ বাইরেটা পুরোটা পর্দা দিয়ে ঘেরা আছে, কিভাবে ও খাবে। তো এখানে ব্যাকটেরিয়ার কোষ পর্দায় একটা গেট বা একটা চ্যানেলের মতো জিনিস আছে যেটাকে আমরা বলছি পারমিয়েজ, যেটাকে আমরা কি বলছি, পারমিয়েজ। পারমিয়েজটা কোনো গেট বা চ্যানেল নয়, আমরা মনে করতে পারি সেটা গেট বা চ্যানেল, কিন্তু পারমিয়েজ হচ্ছে একটা উৎসেচক যেটা এই কোষ পর্দার মধ্যে থাকছে। এই উৎসেচকটা কি করছে, ধরে নাও এখানে ওই উৎসেচকটা রয়েছে বা এখানে ওই উৎসেচকটা রয়েছে কোষ পর্দার মধ্যে ব্যাকটেরিয়ার। তো যখনই আমরা বাইরে থেকে কোনো খাবার দিচ্ছি, ধরো এদিক দিয়ে খাবার আসছে বা এদিক দিয়ে খাবার আসছে, তো এই খাবারগুলো তো ঢুকতে পারছে না, কারণ পুরোটা আমরা একটা পর্দা দিয়ে ঘিরে রেখেছি। তো এই পারমিয়েজ উৎসেচকগুলো যেখানে থাকছে ওই সাইড দিয়ে কিন্তু খাবারগুলো ভেতরে ঢুকতে পারবে, ওই সাইড দিয়ে ব্যাকটেরিয়া খাবারগুলোকে নিয়ে নিতে পারবে, না হলে কিন্তু ব্যাকটেরিয়ার খুব সমস্যা খাবার নিতে গেলে। তাই জন্য আমরা যেটা পয়েন্ট লিখবো এখানে, যে ব্যাকটেরিয়ার কোষ পর্দায় ব্যাকটেরিয়ার কোষ পর্দায় খাবার ট্রান্সফারের জন্য, খাবার মানে বাইরে থেকে যদি খাবার আসে ও ঢোকাবে ভেতরে, তার জন্য খাবার ট্রান্সফারের জন্য কি বর্তমান বললাম, পারমিয়েজ উৎসেচক বর্তমান, পারমিয়েজ উৎসেচক বর্তমান, পারমিয়েজ উৎসেচক বর্তমান। তাহলে এই দুটো হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ পর্দার মেইন কাজ। তাছাড়া আমাদের যে প্রোটেকশনের কাজ সেটা তো আছেই, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো তোমরা খুব ভালো করে পড়বে, এবং এই পুরো টপিকটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা ডিটেলস এমসিকিউ করাবো। সেটা তোমাদের বারবার করে বলছি, ক্লাস 11-এর যেরকম এমসিকিউ হবে, এখান থেকে তোমরা যারা কম্পিটিটিভের জন্য ভাবছো, সবার ভাবা দরকার নেই, কিন্তু যারা ভাবছো তাদের জন্য এখানে আমি নিটের এমসিকিউগুলো তোমাদের দেখাবো। ওকে, তো এই অবধি তোমরা কোষ পর্দার কাজ বুঝে গেলে। আমরা এবার যাব হচ্ছে আমাদের থার্ড টপিকে। তাহলে কোষ পর্দা গেল, বাইরের দিক থেকে আমরা ক্যাপসুল সম্বন্ধে বললাম। নেক্সট আমরা চলে আসি হচ্ছে নিউক্লিয়াসে, যেটা ছাড়া সকলে বাঁচতে পারে না, সকলে কেউই বাঁচতে পারবে না, সে ব্যাকটেরিয়া হোক, যে কোনো ধরনের উদ্ভিদ হোক, যে কোনো প্রাণী হোক, কেউ বাঁচতে পারবে না নিউক্লিয়াস ছাড়া। এবং দেখতেও পাচ্ছি বিশাল বড় সড়ো একটা কলেবরের নিউক্লিয়াস দেখা যাচ্ছে, একদম জালের মতো। তো সেই নিউক্লিয়াসটা সম্বন্ধেই আমরা পড়বো, যাকে ছাড়া কেউ বাঁচতে পারে না। তোমরা ক্লাস 9-এ বা ক্লাস 10-এ একটা যদি আমি এখানে সেল আঁকি, আঁকারও দরকার নেই, আমরা যদি একটা চৌকোনা করে এরকম একটা সেলের কথা বলি, এটা ধরে নাও আমাদের সেল। এবার এই সেলটার সম্বন্ধে যদি তোমাদেরকে আঁকতে বলি যে আঁকো তো এর ভেতরে কিছু কোষাঙ্গাণু, তো তোমরা প্রথমেই নিউক্লিয়াস আঁকতে, এবং নিউক্লিয়াসটা যদি আমি এখানে আঁকি, এটা হচ্ছে মানে আমাদের নিউক্লিয়াস যদি আমি আঁকি আমাদের যে কোনো একটা সেলের, তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয় পর্দা, এটা হচ্ছে আমাদের কি নিউক্লিয় পর্দা। এবার এই যে নিউক্লিয় পর্দাটা আমি বাইরে দিয়ে আঁকলাম, ভেতরের দিকে কি থাকে আমরা যদি আরেকটু ডিটেলসে যাই, ভেতরের দিকে আমাদের এরকম থাকে একটা হচ্ছে নিউক্লিয় লাস, ভেতরের দিকে থাকে একটা এরকম নিউক্লিয় লাস, এবং তা বাদ দিয়ে আমাদের বাকি যে জায়গাটা আমরা দেখব সেটা হচ্ছে এরকম আমাদের ডিএনএ গুলো থাকে, এগুলোকে আমরা বলে থাকি ক্রোমাটিন জালিকা, এরকম আমাদের ক্রোমাটিন জালিকা থাকে, তাই না, এরকম ক্রোমাটিন জালিকা থাকে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এবং এরপরে তোমরা বাদ বাকি জিনিসগুলো আঁকতে পারবে সেলের মধ্যে, যেরকম তোমরা মাইটোকন্ড্রিয়া আঁকতে পারবে, তোমরা রাইবোজোম আঁকতে পারবে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আঁকতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আঁকতে পারবে। তো মোদ্দা কথা হচ্ছে যে এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে, আমি যেটা বললাম, নিউক্লিয় লাস। আমি এগুলো সব মুছে দেবো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট বলছি। এটাকে বলতাম আমরা নিউক্লিয় লাস, আর এটাকে আমরা কি বলতাম, নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, তাই না, এটাকে আমরা বলতাম নিউক্লিয় পর্দা। আর ভেতরেরটাকে আমরা বলতাম পুরোটা, এর মধ্যে ডিএনএ ফিএনএ আছে, এগুলোকে আমরা বলতাম ক্রোমাটিন, এগুলোকে আমরা কি বলতাম, ক্রোমাটিন। এবার এই যে এই সমস্ত জিনিসগুলো আমি বললাম, এগুলো তো আমি মানুষের কথা বললাম, মানুষের একটা কোষের ভেতরে কি অবস্থা সেটা আমি বললাম। কিন্তু এবার যদি আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে এই যে বাইরে আমরা একটা কোষ পর্দা দিচ্ছিলাম, এই পর্দাটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নেই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে একটা নিউক্লিওলাস বলে জিনিস আঁকছিলাম, সেই নিউক্লিওলাস জিনিসটাও ব্যাকটেরিয়ার কাছে নেই। তাহলে ব্যাকটেরিয়া নিউক্লিয়াসে কি আছে, ব্যাকটেরিয়া নিউক্লিয়াসে শুধু ডিএনএটা পড়ে আছে নগ্নভাবে, এবং এটাই হচ্ছে ব্যাকটেরিয়া জেনেটিক মেটেরিয়াল, ব্যাকটেরিয়া নিউক্লিয়াসে আর কিছুই নেই। তাহলে এই পুরো জিনিসটাকে এই পুরো জিনিসটাকে তাহলে যদি আমরা মুছে দেবো এবার,
আমরা মুছে দিই তাহলে এটাকে। মুছতে পারছি না কেন, পুরোটা সিলেক্ট হয়ে গিয়েছে। জাস্ট 1 মিনিট, গিভ মি 1 মিনিট। ওকে, জাস্ট এটাকে আমরা মুছে দিই। আর কিছু একটা সমস্যা হচ্ছে, জানি না কি সমস্যা হচ্ছে, মুছতে পারছি না কেন। এই তো মুছতে পারছি, হ্যাঁ। তাহলে এবার আমরা যে জিনিসগুলো লিখবো সেটা হচ্ছে নিউক্লিয়াস সম্বন্ধে, যে ব্যাকটেরিয়ার, তাহলে কি কি শিখলাম আমরা? ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসে কোনো পর্দা বা মেমব্রেন থাকে না। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসের কোনো পর্দা বা মেমব্রেন থাকে না। এটা আমরা ফার্স্ট শিখলাম। সেকেন্ড কি শিখলাম? যে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসে, এটা আমরা সেকেন্ড কি শিখলাম? ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসে কি থাকে না? নিউক্লিওলাস থাকে না। তাহলে সেটা আমি এখানে লিখছি, দেখো, নিউক্লিওলাস থাকে না। ওকে, এবার তাহলে থাকিটা কি? থাকিটা শুধু ভেতরে জিনিসটা, মানে ডিএনএটা। তাহলে সেই ডিএনএটাকে আমরা কি বলবো? নগ্ন ডিএনএ, তাই না? তাহলে এটা আমরা থার্ড পয়েন্ট লিখবো, যে ব্যাকটেরিয়ার ডিএনএ নগ্ন প্রকৃতির। ব্যাকটেরিয়ার ডিএনএ নগ্ন প্রকৃতির, যাকে একটা স্পেশাল নামে ডাকা হয়, যাকে নিউক্লিয়েড বলে। কি বলে? নিউক্লিয়েড। বাংলাটাও লিখে দিই, নিউক্লিয়েড, যাকে নিউক্লিয়েড বলে। এই সমস্ত জিনিসগুলো নিউক্লিয়াস সম্বন্ধে আমরা পড়লাম, রাইট? এবার এই যে ডিএনএ দেখতে পাচ্ছ, এই ডিএনএ নিয়ে আরও কিছু গল্প আছে। ব্যাকটেরিয়ার 2 টাইপের ডিএনএ থাকে। একটা ডিএনএ তো আমি বললাম যে মাঝখানে এত বড় জিনিসটা, কিন্তু মনে করে দেখো, আমরা যদি একটুখানি আগে নিয়ে যাই তোমাদেরকে ছবিতে, তাহলে এখানে আমরা কিছু ছোট ছোট গোল আঁকছিলাম, এবং এই গোলগুলোকে আমরা বলছিলাম এগুলো হচ্ছে প্লাজমিড। এটাও এক ধরনের ডিএনএ। এই প্লাজমিডটাও এক ধরনের ডিএনএ। সেটা সম্বন্ধে আমরা অবশ্যই আসবো, একটু পরে আসবো। আপাতত আমরা এখানে আমাদের যে নর্মাল ডিএনএটা সেটা সম্বন্ধেই বলি, যে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না, ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসে কোনো নিউক্লিওলাস থাকে না, অ্যান্ড ব্যাকটেরিয়ার ডিএনএ নগ্ন প্রকৃতির, যাকে আমরা নিউক্লিয়েড বলছি। এবার ছবিটা দেখলে মনে হবে যে এটা এরকম পেঁচিয়ে আছে, মানে ব্যাকটেরিয়ার ডিএনএ হয়তো সরল রৈখিক, মানে একটা রেখার মতো। এটাকে যদি আমরা খুলি তাহলে হয়তো একটা দড়ির মতো হয়ে যাবে। এটাতে একটা কি বলবো, সায়েন্টিস্টদের মধ্যে একটা মতবিভেদ আছে। অনেকে সায়েন্টিস্টরা যে ব্যাকটেরিয়াগুলো বের করেছেন সেগুলো ডিএনএ দেখছেন যে ডিএনএগুলো সরল রৈখিক দড়ির মতো, আবার অনেকে এমন ডিএনএ পেয়েছেন যে ডিএনএগুলো গোলাকার। তাই জন্য আমরা এখানে পয়েন্টটাকে এমনভাবে লিখবো যাতে করে কোনো কনফিউশন না থাকে। আমরা মিক্সড লিখবো, যে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমাল ডিএনএ, নিউক্লিয়েডও বলে বা ক্রোমোজোমাল ডিএনএও বলে। ব্যাকটেরিয়ার ক্রোমোজোমাল ডিএনএ দুটোই লিখবো। একটা লিখবো হচ্ছে সরল রৈখিক অথবা গোলাকার হতে পারে, দুটোই হতে পারে, সরল রৈখিকও হতে পারে, গোলাকারও হতে পারে। তাহলে আশা করি নিউক্লিয়াস সম্বন্ধে তোমরা সমস্ত জিনিসগুলো শিখলে, রাইট? নেক্সট আমরা যে জায়গায় যাব, তাহলে আমরা বাইরের ক্যাপসুল সম্বন্ধে পড়ে নিয়েছি, আমরা কোষ পর্দা সম্বন্ধে পড়ে নিয়েছি, নিউক্লিয়াস সম্বন্ধে এখনই পড়ে নিলাম, মেসোজোম সম্বন্ধেও পড়ে নিলাম কোষ পর্দার মধ্যেই। আচ্ছা, এবার যে জায়গায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে এই ছোট ছোট ডটসগুলো, যেগুলোকে আমরা রাইবোজোম বলছিলাম। এবং তোমাদের এটাও বলছিলাম যে তোমরা যখন সেল চ্যাপ্টার পড়বে, সেই সেল চ্যাপ্টারে তোমরা দেখতে পাবে যে এই যে ছোট ছোট রাইবোজোমগুলো রয়েছে, তারা একটা দড়ি দিয়ে আবদ্ধ রয়েছে। এবং এই দড়িটার আমি তোমাদের কি নাম বললাম? এই দড়িটার নাম বললাম এমআরএনএ। তো তোমরা বায়োমলিকিউলস চ্যাপ্টারে পড়বে, যেটা আমি পড়াবো তোমাদেরকে, যে এই এমআরএনএ জিনিসটা কি এবং কিভাবে এরা রাইবোজোমগুলোকে যুক্ত করে রেখেছে। তো আপাতত আমরা সেই জায়গায় যাচ্ছি না।
তোমরা রাইবোজোম সম্বন্ধে ছোটবেলা থেকেই পড়ছো, ক্লাস 7-এ পড়েছো, 8-এ পড়েছো, 9-এ পড়েছো, 10-এও পড়েছো, 11-এও পড়বে, যে রাইবোজোম আলাদা করেও পড়বে যে রাইবোজোম কি জিনিস, কোথায় কি করে রাইবোজোমে। তাছাড়া তোমরা ব্যাকটেরিয়ার মধ্যেও রাইবোজোম পড়বে। তো আমরা যেহেতু ব্যাকটেরিয়া পড়ছি, তা সরাসরি ব্যাকটেরিয়ার রাইবোজোম নিয়ে কথা বলি। তোমরা জানো যে আমাদের রাইবোজোম 80S প্রকৃতির এবং ব্যাকটেরিয়াদের রাইবোজোম কি প্রকৃতির সেটা লিখছি। ব্যাকটেরিয়ার রাইবোজোম 70S প্রকৃতির, 70S প্রকৃতির। এবার এই এস জিনিসটা কি সেটার একটা দারুণ এক্সপেরিমেন্ট রয়েছে, এরপরের স্লাইডে রয়েছে, তোমাদের দেখাবো, হয়তো তোমরা আগে দেখোনি বা শোনোনি কোনোদিন। তো ব্যাকটেরিয়া রাইবোজোম 70S প্রকৃতির। রাইবোজোমের দুটো ইউনিট থাকে, এটা আমি একটা ধরে নাও রাইবোজোম আঁকছি। তো ওপরের একটা পার্ট থাকে রাইবোজোমের, আর নিচের এরকম একটা পার্ট থাকে, এই দুটো পার্ট মিলে একটা রাইবোজোম তৈরি হয়। প্রত্যেকটা রাইবোজোমের এরকম দুটো করে পার্ট থাকে। তো ব্যাকটেরিয়ারও সেরকম দুটো পার্ট রয়েছে। ব্যাকটেরিয়ার উপরের যে বড় পার্টটা, বা যে কোনোটাকে বড় ছোট বলতে পারো, অ্যাজ ইউর উইশ, তো একটাকে আমরা বলে থাকি হচ্ছে 50S, আর একটাকে আমরা বলে থাকি 30S। এই 50S আর 30S জোড়া লেগে হয়ে যায় 70S। 70S কেন? 50 আর 30 মিলে 80 হওয়ার কথা, কারণ এটা ধরো 50S আর এটা ধরো 30S, ওরা একজন আরেকজনের মধ্যে এরকম করে ঢুকে আছে, মানে এই জায়গাটাতে একটা ওভারল্যাপিং হয়েছে, এই জায়গাটাতে একটা ওভারল্যাপিং হয়েছে, একজন আরেকজনের উপরে ঢুকে আছে, তাই জন্য ওই জায়গাটা কমন পড়ে যাওয়ার কারণে ওটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। তাই জন্য আমি এখানে লিখেছি, বা সমস্ত সায়েন্টিস্টরা যেটা বলেন, যে ব্যাকটেরিয়া রাইবোজোম 70S প্রকৃতি। এবারে যেটা তারপরের পয়েন্টটা, যেটা তোমরাও জানো, যে 70S রাইবোজোম, এটা লিখলামও এখনই, দুটি খণ্ডক দিয়ে তৈরি। কি কি? দুটি খণ্ডক দিয়ে তৈরি, দুটি খণ্ডক দিয়ে তৈরি। কি কি? একটা হচ্ছে আমাদের 50S, আর একটা হচ্ছে আমাদের 30S। এস জিনিসটা কি? অনেকবার করে লিখছি, এস এস এস, কি এই এস জিনিসটা? এক্ষুনি দেখবো। 50S 30S গেল। এবার আরো মজার ব্যাপার, মানে এটা তো তোমাদের ক্লাস 10-এর নলেজ গেল, তাহলে ক্লাস 11-এ তোমরা কি শিখলে? 10-এর নলেজ দিয়ে সব কিছু পড়বে না, 11-এ নতুন কিছু পড়তে হবে। নতুন কি পড়বো? 50S সাব ইউনিট, 50S অধ একক বা সাব ইউনিট, 50S অধ একক আরো দুটি ছোট ইউনিট নিয়ে গঠিত। সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো 23SO 5S অধ একক নিয়ে গঠিত, অধ একক নিয়ে গঠিত। ওকে। আর এই যে দেখতে পাচ্ছিলাম 30S, যেটা আমাদের পড়েছিল, সেটা কি নিয়ে গঠিত? 30S আবার 30S অধ একক, 30S, এক সেকেন্ড, এটা আবার মুছছে না, এটা কি হয়ে গেল? 30S অধ একক 16S অধ একক নিয়ে গঠিত, অধ একক নিয়ে গঠিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্প বা স্টোরি। আরও ডিটেলসে যেতে পারি আমরা, এবং এগুলো শুধু নর্মাল এস যে লিখছি সেই জিনিসটা কি খায় না মাথায় দেয়, আবার বলছি, বায়োমলিকুলস চ্যাপ্টারে আসলে বুঝতে পারবে। এখন বললেও হয়তো মাথার উপর দিয়ে যাবে যে এখানে RNA এর অনেক ব্যাপার রয়েছে। তো খুব সহজভাবে একটু বলার চেষ্টা করি নেক্সট স্লাইডে। কি জিনিসটা দেখো, বলছে যে এটা একটা সেল নিলাম, মানে এই এস জিনিসটাকে সেটা বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও এটা একটা আমি ব্যাকটেরিয়ার সেল নিলাম ব্যাকটেরিয়ার সেল, এবং এই সেলের মধ্যে সব কিছুই আছে। ধরে নাও সব কিছুই আছে, মানে ওই নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, তারপরে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, সমস্ত জিনিসগুলোই আছে একটা কোষের মধ্যে ধরে নাও। তো আমি একটা জাস্ট এখানে নিউক্লিওলাস আঁকলাম, এবং তার সাথে সাথে আমরা কিছু এরকম ডিএনএ কে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো, এটা আমি যে কোনো সেলের কথা বলছি, ব্যাকটেরিয়ারই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার আমি এই সেলটারই ধরো একটা রাইবোজোম জাস্ট বড় করে আঁকছি, এটা ধরো সেই কোষটা রাইবোজোম, এটা রাইবোজোম আঁকলাম, এবং এই রাইবোজোমটা আমি যা ইচ্ছে নাম দিয়ে দিচ্ছি। মানুষের কথাই যদি বলি, এটা ধরো 40S, এটা ধরো 60S।
এবার এটা তো আমরা পড়েছি, কিন্তু তুমি যদি এখন দেখতে যাও তুমি তো দেখতে পাবে না যে কোষের ভেতরে 40S 60S এসব আছে, তুমি তো দেখতে পাবে না। তো তোমাকে দেখতে হবে বা তোমাকে শনাক্ত করতে হবে, তোমাকে ধরো একটা সেল ধরিয়ে দিয়েছি যে এই নে একটা সেল, তুই আমাকে বলতো যে এটা ব্যাকটেরিয়ার কোষ নাকি এটা মানুষের কোষ না কার কোষ এটা, বা তুই আমাকে এটা বল যে তোকে যে কোষটা ধরালাম সেই কোষটার রাইবোজোমটা কেমন স্টাইলের, 70S নাকি 80S, তো তুমি কিভাবে কি করবে। দেখো তুমি এই যে পুরো কোষটা আছে, এই পুরো কোষটাকে নিয়ে তুমি প্রথমে কি করবে, একটা এরকম মেশিন থাকে, যে মেশিনটাকে বলা হয় সেন্ট্রিফিউজ, যে মেশিনটাকে কি মেশিন বলা হয়, সেন্ট্রিফিউজ মেশিন। এই সেন্ট্রিফিউজ মেশিনে ধরে নাও তুমি এই এত বড়টা আমি সেন্ট্রিফিউজ মেশিনের কথা বললাম, এটা ধরে নাও সেন্ট্রিফিউজ মেশিনটা, এবং এই মেশিনের ভেতরে এরকম ছোট ছোট টেস্ট টিউব বসানোর জায়গা থাকে, এরকম ছোট ছোট কি বসানোর জায়গা থাকে, টেস্ট টিউব। তুমি মনে করো যে একটা টেস্ট টিউব, এই পুরো কোষটা তো আমি অনেক বড় করে এঁকেছি সাইজে, এই কোষটা তো এত বড় হয় না, প্রত্যেকটা কোষ খুবই ছোট সাইজের হয়। তো মনে করো তুমি সেই ছোট একটা কোষকে একটা টেস্ট টিউবের ভিতরে ঢুকিয়েছো এরকম, এবং এরকমভাবে আটকে দিয়েছো। এই মেশিনটার ভেতরে একটা খোপ আছে, খোপটার ভেতরে একটা এরকম টেস্ট টিউব বসিয়ে দিয়েছো এই পুরো সেলটাকে নিয়ে, এবং এর ভেতরে ঢুকিয়ে আটকে দিয়েছো। তারপরে তুমি খুব জোরে জোরে এই মেশিনটাকে ঘোরাচ্ছ, এই পুরো পাত্রটাকে প্রচণ্ড স্পিডে ঘোরাচ্ছ। সেন্ট্রিফিউজ মেশিনে এটা হয় যে পুরো সিস্টেমটাকে আমরা খুব স্পিডে ঘোরাই। তো এত স্পিডে যদি এই জিনিসটা মেশিনটা ঘুরতে থাকে, তাহলে এর ভেতরে এই যে পুরো কোষটা, এই বাক্সটা তুমি ভরিয়েছ, ওর উপরে প্রচণ্ড প্রেশার পড়বে, এবং প্রেশার পড়ার ফলে ও কি করবে, ও কিন্তু ফেটে যাবে চারিদিক দিয়ে, এদিকে দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, ওদিক দিয়ে ফেটে যাবে, চারিদিক দিয়েও ফেটে যাবে একদম। এবং ফেটে যাওয়ার ফলে এই কোষটার ভেতরে যা কিছু ছিল সমস্ত কিছু বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে এই টেস্ট টিউবের মধ্যে এদিকে ওদিকে ওদিকে এদিকে ছড়িয়ে যাবে। মানে প্রথমে এই টেস্ট টিউবটার মধ্যে সেলটা এমনি ঘুরছিল, কিন্তু যখন তুমি প্রচণ্ড জোরে ঘোরাচ্ছ এই পুরো মেশিনটাকে, তখন তোমার যে টেস্ট টিউবটা, এটা তো তোমার টেস্ট টিউব, এটা তো তোমার টেস্ট টিউব, তাই না, এই টেস্ট টিউবটার ভেতরে তোমার যে সেলটা প্রথমে নর্মাল ছিল সেই সেলটা ফেটে যাবে, এবং সেলের ভেতরে যা কিছু জিনিসপত্র ছিল, সেই নিউক্লিয়াস বলো, রাইবোজোম বলো, যা কিছু ছিল সমস্ত কিছু ফেটে বাইরে এই সেলটার মধ্যে, মানে এই টেস্ট টিউবটার মধ্যে ঘুরে বেড়াবে। এটা হচ্ছে আইডিয়া। এবার শোনো, তো আশা করি তোমাদেরকে আইডিয়াটা বোঝাতে পারলাম এইটুকু, যে কি আমরা এই অবধি কি পড়তে চাইলাম বা কি করতে চাইলাম, এবং এখানেই শেষ নয়, জিনিসটা বোঝাতে চাইছি, এখানেই শেষ নয়। আমরা বাদ বাকি সমস্ত যে কোষ অঙ্গাণুগুলো ছিল সেগুলোকে ধরে নাও বাদ দিয়ে দিলাম, ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের যে টেস্ট টিউবটা ছিল সেই টেস্ট টিউবটার মধ্যে ধরে নিলাম যে আমাদের যে রাইবোজোমটা সেটাও আছে, আমাদের এটা ধরে নাও রাইবোজোমটা এটাও আছে। এবার রাইবোজোমের যে দুটো ইউনিট ছিল ওরাও এমন মানে ঘুরিয়েছে সেন্ট্রিফিউজটা, ওরাও ছিটকে গেছে চারিদিকে। তো আমি কি করে বুঝবো যে কোনটা 50S কোনটা 30S, বা আদৌ কি জানবো না যে রাইবোজোম দুটো ইউনিট নিয়ে তৈরি। তো আমরা কি করলাম, এবার দেখো ডান দিকে একটা প্রসেসের কথা বলা হচ্ছে, ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। আমরা কি করেছি, আমরা একটা সুক্রোজের মিশ্রণ নিয়ে এসেছি। কিসের মিশ্রণ? সুক্রোজের মিশ্রণ। আমরা কি করেছি, একটা সুক্রোজের মিশ্রণ নিয়ে এসেছি, এবং এই সুক্রোজের মিশ্রণটা আমি এখানে ঢেলে দিয়েছি। এমনভাবে আমি মিশ্রণটা বানিয়েছি, বা এমনভাবে এই ভেতরে জিনিসপত্রগুলো ব্যালেন্স করা আছে যে এই যে তুমি আমি যে এই পাত্রটা নিয়েছি, এই পাত্রটার এই নিচের দিকে সুক্রোজের যে কনসেন্ট্রেশন সেটা অনেক বেশি, মনে করো 50%, তার একটু ওপরে এইখানে কনসেন্ট্রেশন ধরে নাও 40%, তার থেকে আরেকটু ওপরে এখানে ধরে নাও সুক্রোজের কনসেন্ট্রেশন 20%, এবং একদম টপে এখানে মনে করো সুক্রোজের কনসেন্ট্রেশন 10% বা প্রায় জিরো, নেই একদম। এইভাবে আমি একটা সুক্রোজের সলিউশন বানিয়েছি। এবার আমার যে কোষ অঙ্গাণুগুলো এই পাত্রের মধ্যে ঘুরছিল, আমি কি করলাম, এদেরকে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। এই যে পাত্রের মধ্যে যা কিছু ঘুরছিল এদেরকে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। এবার এই যে মেকানিজমটা আমি তোমাদের বলছি, ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন, এখানে কি হয়, ধরে নাও তোমার এই যে রাইবোজোমটা, তোমার এই রাইবোজোমটারও তো একটা ঘনত্ব আছে, তোমার এই রাইবোজোমটারও তো একটা কনসেন্ট্রেশন আছে। তো এই মিশ্রণের মধ্যে যখন এরা সবাই আসবে, তখন তোমার রাইবোজোমের যে কনসেন্ট্রেশন আর এই যে সলিউশনটা আমি তৈরি করেছি এর যে কনসেন্ট্রেশন, দুটো যদি ম্যাচ করে যায়, তাহলে তোমার ইউনিটটা ওখানে গিয়ে আটকে থাকবে। হয়তো বুঝতে পারলে না। ধরে নাও আমি বললাম যে আমাদের যে এই বড় সাব ইউনিটটা, যেটাকে আমরা 50S বলে ডাকছি,
ধরে নাও এর কনসেন্ট্রেশন কথার কথা 30%। তাহলে যখন আমি এই পুরো জিনিসটাকে এই মিশ্রণটার মধ্যে ঢেলে দেব, তখন এই 50S যে রাইবোজোমের ইউনিটটা আছে, ও এই 30% যে জায়গাটা, 30% এখানে লিখিনি, ধরে নাও 40%, এটা 30% না, এটাকে আমি ধরে 40% করে দিলাম। তাহলে এই যে 40% কনসেন্ট্রেশন এই 50S সাব ইউনিটটার, এই সাব ইউনিটটা এই সুক্রোজের যে মিশ্রণটা তার যে 40%, এখানে এসে কিন্তু ও আটকে থাকবে, ও আর নিচে নামবে না, এখানে এসে ও এরকম করে আটকে থাকবে। এটা হচ্ছে আমাদের কোন সাব ইউনিটটা? 50S সাব ইউনিটটা। এটা বড় সাইজে। আবার নিচের যে সাব ইউনিটটা, এটা ধরো আমাদের কনসেন্ট্রেশন কম, বা এটা ধরে নাও ছোট, তাহলে এটাকে আমি ধরে নিলাম এটা 30S। এই 30S সাব ইউনিটটার কনসেন্ট্রেশন আমি ধরে নিলাম কম, বা এটা আমি কনসেন্ট্রেশন ধরে নিলাম 20%। তাহলে এই যে 30S সাব ইউনিটটা, ও এসে কোথায় আটকে থাকবে? ও এসে এই জায়গাটাতে এসে আটকে থাকবে, ও এসে এই জায়গাটাতে আটকে থাকবে। এবং আমরা ক্লিয়ারলি দেখতে পাবো এই মিশ্রণের মধ্যে যে উপরের দিকে একটা আস্তরণ পড়ছে এবং নিচের দিকে একটা আস্তরণ পড়ছে, এবং এর মধ্যে দিয়েই আমি বুঝতে পারবো যে একদমই সঠিক কাজটা আমি করেছি। আমার এইখানে যদি কোনো আস্তরণ পড়ে এই 50-র আশেপাশে, তাহলে আমি বুঝতে পারবো যে তার মানে এখানে 50S সাব ইউনিট আছে, কারণ আমার মিশ্রণই এমনভাবে তৈরি যে এইখানে সেই সমস্ত জিনিসগুলোই থাকবে যাদের কনসেন্ট্রেশন ম্যাচ করবে। তার মানে রাইবোজোমের 50S সাব ইউনিটের কনসেন্ট্রেশন এই সুক্রোজের যে মিশ্রণটা বানিয়েছি এর এই কনসেন্ট্রেশনটার সাথে ম্যাচ করছে, তাই জন্য এখানে এসে 50S সাব ইউনিটগুলো জমা হচ্ছে, আবার উপরে গিয়ে 30S সাব ইউনিটগুলো জমা হচ্ছে। এরকমভাবে যখনই আমাদেরকে কোনো কিছু পৃথক কোনো জায়গায় প্রেজেন্ট আছে কিনা সেটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমরা সেন্ট্রিফিউজ করে তারপরে আমরা কি করি? সুক্রোজের মিশ্রণ বানাই এবং তার মধ্যে জিনিসগুলোকে ঢেলে দিই। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের ওই মিশ্রণের মধ্যে লেয়ার দেখে দেখে আমরা বুঝতে পারি যে আমাদের আসল যে জিনিসটা ছিল তার মধ্যে কোন কোন সাব ইউনিট রয়েছে। এবং সেম জিনিসটা আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও করতে পারি, তাহলে আমি এখানে একটা লাইনে জাস্ট লিখবো যে অনেকক্ষণ ধরে বললাম জিনিসটা, সুক্রোজ ডেনসিটি গ্রেডিয়েন্টের সাহায্যে, সুক্রোজ ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন, সুক্রোজ ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন পদ্ধতির মাধ্যমে আমরা রাইবোজোমের ইউনিটগুলোকে শনাক্ত করতে পারি। তাহলে এস মানেটা কি? এস মানে হচ্ছে এই যে ঘনত্ব অনুসারে রাইবোজোমের ইউনিটগুলো থিতিয়ে পড়ছে, ওটাই হচ্ছে এস। মানে এই যে আমি বললাম না যে 50% ঘনত্ব ম্যাচিং করে যাচ্ছে সুক্রোজের এই মিক্সচারের ঘনত্বটার সাথে রাইবোজোমের ঘনত্বটা, তো তখন যখন ম্যাচ করে যাচ্ছে তখন আমরা এই ইউনিটটাকে বলে দিচ্ছি এটা হচ্ছে এর থিতিয়ে পড়ার হারটা কত, আমরা বলে দিচ্ছি 50S। তারপরে উপরের যে ইউনিটটা এটার থিতিয়ে পড়ার হারটা কত, তখন আমরা বলে দিচ্ছি হচ্ছে 30S। তো এইভাবে আমরা এস বলতে, তো আমি এখানে লিখে দিচ্ছি এস বা ভেদবার্গ ইউনিটের মাধ্যমে, এটা তোমরা কোর্স চ্যাপ্টারে আবার পড়বে, ভেদবার্গ ইউনিটের মাধ্যমে আমরা কোষ অঙ্গাণুর অধঃক্ষেপণের হারকে বোঝাই। কোষ অঙ্গাণুর অধঃক্ষেপণের হারকে বোঝাই। ঠিক আছে, অনেকক্ষণ ধরে বললাম রাইবোজোম সম্বন্ধে, আশা করি আর দ্বিতীয়বার তোমাদের বলতে হবে, কারণ জিনিসটা অতটাও সোজা নয়। আচ্ছা, এবার যে জায়গায় আমরা আসছিলাম সেটা হচ্ছে রাইবোজোম সম্বন্ধে বলে ফেললাম, সব কিছুই কম বেশি বলে ফেলা হয়েছে, শুধু বাকি আছে দুটো জিনিস। একটা হচ্ছে আমাদের এই প্লাজমিডটা, যেটা আমরা এখানে গোল 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 করে আঁকছিলাম, বলছিলাম যে ব্যাকটেরিয়ার মেইন ডিএনএ ছাড়াও আরও এক ধরনের ডিএনএ থাকে, যেগুলোকে আমরা কি বলে দিচ্ছিলাম, হচ্ছে প্লাজমিড। সেই এই প্লাজমিডটা সম্বন্ধে এবার বলবো, ওকে, এবং তারপরে পিলি সম্বন্ধে বলবো, বললেই আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো প্লাজমিড কি জিনিস, খুব সহজ। প্রথমেই যেটা বললাম সেটা আবারও বলবো, যে ব্যাকটেরিয়ার
ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও আরও অনেক দ্বিতন্ত্রী গোলাকার, এই ওয়ার্ডটা মনে রাখতে হবে, পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, নিটে এসছে, অনেক জায়গায় এসছে, দ্বিতন্ত্রী ও গোলাকার দেখতেই পাচ্ছি এবং দ্বিতন্ত্রীও দেখতেই পাচ্ছি। না, দ্বিতন্ত্রী দেখতে পাচ্ছি না, আমি একতন্ত্রী এঁকে রেখেছি, মানে একটাই গোল দিয়েছি, অ্যাকচুয়ালি এরকম ডাবল আর কি। তাহলে কি লিখছি, যে ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও আরও অনেক দ্বিতন্ত্রী ও গোলাকার ডিএনএ থাকে যাকে আমরা কি বলে থাকি, যাকে আমরা প্লাজমিড বলি, বোঝা গেল? এবার মেইন ডিএনএটা তো আছেই আমাদের, তাহলে এই প্লাজমিডগুলো কি করছে, প্লাজমিডগুলো আমাদের অন্যান্য কাজে হেল্প করে। অন্যান্য কাজ বলতে কিরকম কাজ সেটা জানতে গেলে আমাদেরকে প্লাজমিডের টাইপস পড়তে হবে, যে প্লাজমিড বিভিন্ন প্রকারের হয়, কি যেরকম 1 নম্বর যদি আমরা লিখি, প্রথম প্লাজমিডটাকে আমরা বলি আর প্লাজমিড। আর কথাটার মানে কি, আর কথাটা যদি আমরা সংক্ষিপ্ত নিচে ছোট্ট করে লিখে দিই, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি, বাধা দেওয়া, তাই না? তাহলে এই যে রেজিস্ট্যান্স কথাটা আমি লিখলাম, এই যে আর প্লাজমিড রেজিস্ট্যান্স কথাটা আমি লিখলাম, এই প্লাজমিডটা যদি একটা ব্যাকটেরিয়ার কাছে থাকে, তাহলে এই প্লাজমিডটার সাহায্যে ব্যাকটেরিয়াটা কি করবে, ওর উপরে যদি কোনো অ্যান্টিবায়োটিক ছেড়ে দিই, সেই অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়ার কাছে গিয়ে কিছু ক্ষতি করতে পারবে না। তার মানে এই প্লাজমিডটার সাহায্যে ব্যাকটেরিয়া কি করবে, বাইরে থেকে ওর উপরে কোনো অ্যাটাক আসলে সেই অ্যাটাকটাকেও প্রতিহত করতে পারবে বা সেই অ্যাটাক থেকেও বেঁচে যেতে পারবে। তাহলে আর প্লাজমিডের আমি এখানে কাজটা যদি লিখি, তাহলে কি লিখবো, অ্যান্টিবায়োটিকের হাত থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। ক্যাপসুল যে কাজটা করছিল ওই কাজটাই এটাও করে, অ্যান্টিবায়োটিকের হাত থেকে ব্যাকটেরিয়াকে কি করে, রক্ষা করে। গেল? এটা এক ধরনের প্লাজমিড হলো। দেখো অনেকগুলো প্লাজমিড এঁকেছি। সেকেন্ড আরেক জায়গায় যাচ্ছি আমরা, সেকেন্ডটার নাম হচ্ছে কোল প্লাজমিড। সেকেন্ডের নাম হচ্ছে কি, কোল প্লাজমিড। ওকে, কোল প্লাজমিডের কাজ কি? কোল প্লাজমিডের কাজ হচ্ছে কলচিসিন উৎপাদন করা। কোল প্লাজমিডের কাজ হচ্ছে কি, কলচিসিন, যেটা মাইটোটিক বিষ, কলচিসিন উৎপাদন করে। কোল প্লাজমিড, মাইটোটিক বিষ কি সেটা আমরা পরে আসবো, আপাতত এই কোল প্লাজমিডটাকে আমরা ছেড়ে রাখি। ওকে, থার্ড হচ্ছে টিআই প্লাজমিড। কোল প্লাজমিডটার কথাটা আপাতত আমরা ছেড়ে রাখছি, কারণ এটা আমরা পরে আবার যখন জেনেটিক্স পড়বো তখন আসবে এটা। টিআই প্লাজমিড সম্বন্ধে পড়ি। এই টিআই প্লাজমিড মানে তো ডিএনএ মেইনলি, এবং আমরা পড়বো কিছুদিন পরেই যে ডিএনএ থেকে মেইনলি আরএনএ তৈরি হয় এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো এই যে টিআই প্লাজমিডটা রয়েছে, এটাও এক ধরনের ডিএনএ। তো এই ডিএনএটা থেকে ভবিষ্যতে আরএনএ তৈরি হবে এবং সেই আরএনএটা থেকে প্রোটিন তৈরি হবে। কেমন প্রোটিন তৈরি হবে দেখো, এই টিআই কথাটার যদি আমি এখানে ফুল ফর্মটা লিখি, টিআই এর ফুল ফর্ম হচ্ছে টিউমার ইনডিউসিং। তাহলে টিউমার ইনডিউসিং কথাটার মানে কি, যে টিউমার সৃষ্টি করে। তার মানে যদি এই টিআই প্লাজমিডটা, যেটা এই ব্যাকটেরিয়ার বডিতে আছে, সেটা এই ব্যাকটেরিয়ার বডি থেকে যদি অন্য কারোর বডিতে চলে যায় কোনোভাবে, তাহলে যার বডিতে এই প্লাজমিডটা ঢুকবে তার বডিতে কি সৃষ্টি করবে, টিউমারের সৃষ্টি করবে। তাহলে সেটা আমি এখানে লিখব যে টিউমার সৃষ্টিকারী প্লাজমিড।
টিউমার সৃষ্টিকারী প্লাজমিড। ওকে, তো এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্লাজমিড যারা দেখলাম ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে সাহায্য করছে বা অন্যের বিভিন্নভাবে ক্ষতি করছে। এই পুরো জিনিসটা আমাদের কাছে এখানে রয়েছে। ওকে, এবার দেখো আরও একটা জিনিস আছে। কি সেই জিনিসটা? ছবিতে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়েড, যেটা আমি বললাম মেইন ডিএনএটা ব্যাকটেরিয়ার এইভাবে পেঁচিয়ে পুচিয়ে আছে, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ গোল হয়ে আছে। অনেক সময়তে কি হয় যে এই ব্যাকটেরিয়ার যে প্লাজমিড ডিএনএ গোলটা আর ব্যাকটেরিয়ার যে মেইন ডিএনএ এরা অনেক সময় জোড়া লেগে যায়। যে ছবিটা তোমরা নিচে দেখতে পাচ্ছ যে এটা ছিল আমাদের প্লাজমিড ডিএনএ, এটা ছিল আমাদের মেইন নিউক্লিয়েড ডিএনএ, এবং দুজনে জোড়া লেগে গিয়েছে, যার ফলে এই যে জায়গাটা তোমরা একটুখানি খেয়াল করলেই দেখতে পাবে এই জায়গাটার কালারটা দেখো একটুখানি চেঞ্জ হয়ে আছে এবং দুজনে একসঙ্গেই বসে আছে। তো যখন ব্যাকটেরিয়ার ক্রোমোজোমাল ডিএনএ এবং প্লাজমিড ডিএনএ একসাথে জোড়া লেগে যায় তখন সেটা একটা নতুন হাইব্রিড ডিএনএ তৈরি হয়ে যায়, এবং এই নতুন হাইব্রিড ডিএনএটাকে আমরা বলে থাকি এপিজোম। পরীক্ষায় একদম আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এপিজোম কার কার সমন্বয়, বা ক্রোমোজোমাল ডিএনএ এবং প্লাজমিড ডিএনএ জোড়া লেগে গেলে তাকে কি বলে? তাহলে সেই জায়গাটা এবার আমি লিখছি, দেখো যে কখনো 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 ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ ও ক্রোমোজোমাল ডিএনএ কি করে? একসাথে যুক্ত হয়ে অবস্থান করে, একসাথে যুক্ত হয়ে অবস্থান করে। একে আমরা কি বলে ডাকলাম? একে আমরা ডাকলাম হচ্ছে এপিজোম। একে আরে ভাই, তাহলে একে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে, এবং পরীক্ষার জন্য ধরে রাখো যে কি বলবো, এই জায়গা থেকে যদি একটাও কোয়েশ্চেন আসে প্লাজমিড থেকে তাহলে এটাই আসবে। একে এপিজোম বলে। হয়ে গেল এপিজোম। খুব ডিটেইলে খুব ক্লিয়ারলি সব জিনিসগুলো আস্তে আস্তে করে বলেছি, আশা করি অসুবিধে হওয়ার কথা নয়, এবং সমস্ত জিনিসগুলো লিখেও দিয়েছি, এরকম নয় যে লিখিনি, সমস্ত জিনিস তোমাদের লিখে দিয়েছি যাতে তোমাদেরকে লিখতে না হয়, তোমাদের সুবিধার জন্য সমস্ত জিনিস লিখে দিয়েছি। তো এখনো অবধি যারা ভিডিওটিকে দেখেছো, এখনো অবধি যারা ধৈর্য ধরে বসে আছো, তাদেরকে বলি যে আমাদের এই চ্যানেল তোমাদের জন্য, আমাদের এই চ্যানেল তোমাদের মতো সমস্ত পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য, এবং ভবিষ্যতে শুধু পশ্চিমবঙ্গ কেন, আমরা চেষ্টা করব পুরো ভারতবর্ষে যাতে আমাদের এই শিক্ষাকে আমরা ছড়িয়ে দিতে পারি একদম বিনামূল্যে বা খুব কম মূল্যে। তো এখন অবধি তোমরা যারা এই ভিডিওটিকে দেখছো, আশা করি এখন অবধি যারা বসে আছো তারা অলরেডি ভিডিওটিকে লাইক করেছো যদি তোমাদের ভালো লেগে থাকে, এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে পারো, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমার মতো আরও অন্যান্য বন্ধু বান্ধবী সবাইকে ডেকে আনো, কারণ আমাদের অলরেডি যে মেইন চ্যানেল আছে এসওই বাংলা মেইন চ্যানেল আমাদের, সেখানে পুরো সিরিজটা থাকার সত্ত্বেও আমরা আবার নতুনভাবে সমস্ত কিছুকে একদম আরও দারুণভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি আমাদের এই এসওই বাংলা ক্লাস 11 এবং 12 চ্যানেলে। তো আমাদের এই খাটনির সামান্যতম মূল্য হিসেবে আমরা চাইছি যে তোমরা তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থীকে ডেকে আনো এবং সকলে মিলে একসাথে আমরা আগে যাই। ঠিক আছে, তাহলে শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে। আমরা চলে আসি আবার পড়ায়, এবং এই ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলো না। পিলি আমাদের একদম লাস্ট টপিক। তো পিলি তোমরা দেখতে পাচ্ছ, আমি বলছিলাম যে পুরো ব্যাকটেরিয়ার পুরো বডিতেই পিলি থাকতে পারে। এখানে কিছু অল্প সংখ্যক এরকম লম্বা পিলি আছে, এখানে আমি আরও কয়েকটা ধরো এরকম এঁকে দিলাম পিলি। তো এই পিলিগুলো আমরা এঁকে দিলাম। পিলি কি জিনিস? তো পিলি কিছুই না, পিলি ব্যাকটেরিয়াকে কি করতে সাহায্য করে, কোথাও আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে, সেটাই হচ্ছে পিলির মেইন কাজ। তো আমি এখানে লিখছি যে পিলিন প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? পিলিন প্রোটিন দিয়ে তৈরি।
পিলি পিলি প্রোটিন দিয়ে তৈরি। গেল এটা ফার্স্ট পয়েন্ট, খুব নর্মাল পয়েন্ট। এবং সেকেন্ড, আমরা ডাইরেক্ট কাজে চলে আসব। এবার কাজ পড়তে গেলে আমাদের আবার আরেক জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে পিলি টাইপস। তো পিলি টাইপস কেন পড়বো, এক্ষুনি বলছি কেন পড়বো। পিলি দুই প্রকারের হয়, পিলি দুই প্রকারের হয়। কি কি? একজনের নাম হচ্ছে জেনারেলাইজড পিলি, সাধারণ পিলি, জেনারেল পিলি, সাধারণ পিলি। আরেকটা হচ্ছে কি, রিজার্ভেশন পিলি নাকি? না, ওরকম কিছু নয়। একটা হচ্ছে সাধারণ পিলি, আর একটা হচ্ছে সেক্স পিলি। একটা হচ্ছে সাধারণ পিলি, আর একটা হচ্ছে সেক্স পিলি। তো এই সাধারণ পিলির কাজ হচ্ছে, যেটা আমি বললাম, যে ব্যাকটেরিয়া কোথাও চলে ফিরে বেড়াচ্ছে, ধরো এই হাতটার কাছে ব্যাকটেরিয়া এসেছে এবং ও চাইছে যে এখানে আমি আটকে থাকি কিছুক্ষণ, তাহলে পিলির সাহায্যেও এরকম করে আটকে থাকবে। তাহলে আমি যদি এবার পিলির কাজে যাই, যেটা আমাদের আজকে লাস্ট পয়েন্ট, পিলির কাজ, দুজনের দুটো আলাদা আলাদা কাজ লিখব। প্রথম কাজটা লিখব হচ্ছে কি, যে সাধারণ পিলির সাহায্যে, সাধারণ পিলির সাহায্যে, সাধারণ পিলির সাহায্যে কি করে ব্যাকটেরিয়া, সাধারণ পিলির সাহায্যে ব্যাকটেরিয়া কোথাও আটকে থাকে, কোথাও আটকে থাকে, মানে অ্যাটাচমেন্ট পিলি বলতে পারো, কোথাও আটকে থাকে। এবার সেকেন্ড যে পার্টটা আছে সেক্স পিলি, সেটা সম্বন্ধে জানতে গেলে তোমাদেরকে নেক্সট ভিডিওটায় যেতে হবে, পার্ট 2-তে যেতে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে আনবো। তো আপাতত আমরা এইটুকু বলেই ছাড়ি যে সেক্স পিলি কিভাবে কাজ করে, হালকা একটা তোমাদের ধারণা দিই। তো এটা আমাদের ফার্স্ট কাজ গেল। আর সেকেন্ড কাজ, সেক্স পিলি, সেক্স পিলি কনজুগেশনের সময়, কনজুগেশনের সময় কনজুগেশন টিউব গঠন করে, সরি, সেক্স পিলি কনজুগেশনের সময় কনজুগেশন টিউব গঠন করে। এবার তোমরা বলবে যে কনজুগেশনটা কি, কনজুগেশন টিউবটা কি? গঠন করে। তো অনেকেই বলতে পারো যে এটা আবার কি, কনজুগেশন এটা কি জিনিস, কনজুগেশন টিউব কি জিনিস, সেটার অবশ্যই উত্তর দেব বন্ধু। তবে পার্ট 2-তে আজকে আমাদের ক্লাস এই অবধি। তো নেক্সট ক্লাস আমাদের এখান থেকেই শুরু হবে, যে কনজুগেশন জিনিসটা কি স্যার, কনজুগেশন টিউবটা কি স্যার, ফ্ল্যাজেলাটা তো পড়ালেন না, আর কোষ প্রাচীরটাও তো পড়ালেন না। সমস্ত প্রশ্নের উত্তর দেব, একটা টপিকও বাদ রাখবো না। নেক্সট পার্টে দেখতে থাকো আমাদের এসওই বাংলা ক্লাস 11 এবং 12 এর পুরো ক্লাসের সামারি। একবার তোমরা যদি চোখ বুলিয়ে নিতে চাও, এটা ছিল আমাদের ফার্স্ট স্লাইড, এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড, যেখানে আমরা পুরো ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন করছিলাম। তো আমরা কোন অবধি পড়লাম, আমরা ব্যাকটেরিয়া অবধি আটকে আছি, আমরা এগুলোতে এখনো যেতে পারিনি, আমরা এগুলোতে যাব। এবং এই পুরো সিরিজটা শেষ হতে হতে দেখবে যে ইউনিট 1 শেষ হয়ে গিয়েছে। ওকে, তো আমরা পুরো জিনিসটা আস্তে 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 যাব। আর্কি ব্যাকটেরিয়া আমরা ডিটেলসে পড়লাম, এটা আমাদের আর্কি ব্যাকটেরিয়ার সাধারণ ক্যারেক্টারিস্টিক্স, এটা আর্কি ব্যাকটেরিয়ার ডিটেলস ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে আমাদের ইউ ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্যসমূহ, এটা ব্যাকটেরিয়ার কোষ অঙ্গাণুসমূহ, এটা হচ্ছে আমাদের ক্যাপসুল থাকলে না থাকলে ব্যাকটেরিয়ার কি অবস্থা হয় সেটা। তারপরে আমরা পড়লাম হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ পর্দা, ব্যাকটেরিয়ার কোষ পর্দার কাজ। তারপরে আমরা পড়লাম হচ্ছে নিউক্লিয়াস সম্বন্ধে, নিউক্লিয়াসের পরে আমরা পড়লাম রাইবোজোম সম্বন্ধে, রাইবোজোমকে কি করে আমরা সেপারেট করতে পারি তার সম্বন্ধে আমরা পড়লাম। এন্ড ফাইনালি উই টকড অ্যাবাউট প্লাজমিড, প্লাজমিডের পরে আমরা পড়লাম হচ্ছে প্লাজমিডের টাইপস, প্লাজমিড কিভাবে কি সে হেল্প করে সেটা পড়লাম। আর আমরা লাস্টে পড়লাম হচ্ছে পিলি সম্বন্ধে। ওকে, তো এই অবধি আমাদের আজকের ক্লাস শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তব তক কে লিয়ে চলো বাই, টাটা। আর আমি আবারও তোমাকে বলে যাচ্ছি যে আমরা এর এমসিকিউগুলো অনেকে বলবে যে কোথায় করব স্যার, এমসিকিউগুলো প্রত্যেকটা ক্লাস যখন মানে আমরা যখন নেক্সট ক্লাসে আসবো, এই পুরো ব্যাকটেরিয়া ইউনিটটা শেষ করে দেবো, তারপরে পুরো এমসিকিউটা আমরা জাস্ট ইউনিটের পরই ওই ক্লাসেই পুরোটা করিয়ে দেবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।